হ্যালো স্টুডেন্টস, কি খবর, কেমন আছো? আই হোপ তোমরা প্রত্যেকে ভালো আছো। সামনে নিট এক্সাম আর বেশি দূরে নেই। অনেকে চিন্তায় আছো কি হবে না হবে, একটা মনে এক্সপেকটেশন সেট করে রেখেছো আমাকে এত ঘন্টা পড়তে হবে। অনেকে পড়তে পারছো, অনেকে হয়তো 1-2 ঘন্টা কম পড়ছো, চিন্তায় রয়েছো সামনে। আর পরীক্ষা যত আসছে চিন্তা বাড়ছে। ঠিক আছে, চিন্তা করে লাভ নেই, তোমাকে প্রিপারেশন নিয়ে যেতে হবে, প্রিপারেশন চালিয়ে যেতে হবে। আর হ্যাঁ, প্রিপারেশন চালিয়ে যাওয়ার পাশাপাশি টেস্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। যদি টেস্ট দাও তাহলে বুঝতে পারবে তোমাদের ভুলটা কি ধরনের ভুল, কোন চ্যাপ্টার থেকে ভুল হচ্ছে, তোমাদের ভুলগুলো কেন ভুল হচ্ছে। তোমরা কি কোয়েশ্চেন কমন পাচ্ছ না, মানে কোয়েশ্চেনের প্যাটার্ন বা টাইপ কমন পাচ্ছ না? যদি টাইপ কমন যদি ধরো টাইপ কমন পাচ্ছ না, সাপোজ করো টাইপ কমন পাচ্ছ না, তাহলে তোমাদের প্রিপারেশন হয়তো আপ টু দ্য মার্ক হচ্ছে না। যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে 90% তোমার টাইপ কমন আসবে। যদি কমন না পেয়ে থাকো তোমাকে প্রিপারেশনটা আর একটু বাড়াতে হবে। আর অনেক ক্ষেত্রে কি হয়, তোমরা সব কোয়েশ্চেনই কমন পাও কিন্তু পরীক্ষার হলে ভুল করে আসো। এবার এই ভুলগুলোকে যদি অ্যাভয়েড করতে হয়, এই ভুলগুলোকে যদি ঠিক করতে হয়, রেকটিফাই যদি করতে হয়, তাহলে তোমাকে টেস্ট পরীক্ষাই দিতে হবে, মক টেস্টই দিতে হবে। তো মক টেস্ট দেওয়াটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক ছেলে মেয়েরা কি করে বলতো, মক টেস্ট দিতে চায় না, ভয় পায় দিতে, ভাবে যে আরেকটু ভালো করে প্রিপারেশন হয়ে যাক তারপরে না হয় মক টেস্টটা দেবো। কিন্তু সত্যি কথা বলতে 100% পিওর একদম প্রিপারেশন অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 যে অ্যাচিভ করবে না, তারও হয় না। মোটামুটি একটা যদি এভারেজ প্রিপারেশন হয়ে যায় তাহলে কিন্তু টেস্ট দেওয়াটা শুরু করতে হবে। ঠিক আছে, যাই হোক, তো আগের যে অফলাইন টেস্ট তোমাদের হয়েছিল সেইখানে সিলেবাস ছিল ক্লাস 11 থেকে গ্র্যাভিটেশন, ক্লাস 12 থেকে ছিল ক্লাস 11 থেকে গ্র্যাভিটেশন ছিল, আর ক্লাস 12 থেকে ম্যাগনেটিজম ছিল। তো ওই যে পরীক্ষাতে তোমরা যে অঙ্কগুলো ভুল করেছো, ওই পরীক্ষাতে যে মডারেট লেভেলের যে অঙ্কগুলো ছিল, বা ওই পরীক্ষাতে এক্সামের আগে রিভিশন পয়েন্ট অফ ভিউ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলে তোমরা আমাকে বলেছিলে যে এই অঙ্কগুলো একটু ইনক্লুড করে দিলে ভালো হয়, সেই অঙ্কের কালেকশন নিয়ে আমি আজকে চলে এসেছি। যারা যারা এই ভিডিওটা রিভিশন পারপাসে দেখছো, আমি বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আগে এই কোয়েশ্চেন, মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই যে কোয়েশ্চেনের পিডিএফ এর লিংক আমি দিয়ে রেখেছি, সেই লিংকে গিয়ে আগে কোয়েশ্চেনগুলো ডাউনলোড করো, নিজে চেষ্টা করো। যতগুলো অঙ্ক চেষ্টা করছো যতগুলো অঙ্ক পারছো তোমরা ততগুলো ভালো, আর যেগুলো পারছো না তোমরা ভিডিও সাহায্য নাও। ঠিক আছে, সব অঙ্ক দেখে যেগুলো পারবে সেগুলো ভিডিও দেখে টাইম নষ্ট করার দরকার নেই। এটা জাস্ট রিভিশন পারপাসে তোমরা দেখো। রিভিশন করাটাও কিন্তু, এই যে ভুল করছো, এই ভুল করা অঙ্কগুলো যদি একটা ভিডিওতে তোমাদের সামনে তোমাদের যদি থাকে তাহলে রিভিশন পারপাসে কিন্তু খুব হেল্পফুল হবে, আর স্কোর সত্যিকারেরই বুস্ট হবে। তাই জন্য স্কোর বুস্টার সিরিজ। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও শুরু করছি। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে এই স্যাটেলাইট অরবিটস দ্য আর্থ এট এ হাইট অফ 400 মিটার। তাহলে এটা হচ্ছে এইচ, এটা আমাকে এইচ বলে দিয়েছে। ঠিক আছে, বলছে above the surface how much energy must be expended to rocket for the satellite to come out the earth gravitational influence, মানে আমাকে পৃথিবীর আকর্ষণ বল থেকে মুক্ত করতে হবে। তাহলে ফাইনাল এনার্জি ই ফাইনাল ইজ ইকুয়াল টু 0 করতে হবে, ই ফাইনাল ইজ ইকুয়াল টু 0 করতে হবে। বলছে given that mass of satellite দেওয়া আছে, mass of earth দেওয়া আছে, radius of earth দেওয়া আছে, g দেওয়া আছে, তাহলে আমাকে কত এনার্জি এক্সট্রা প্রোভাইড করতে হবে যাতে করে ওই স্যাটেলাইট আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে যেন মুক্ত হয়ে যায়। আমরা প্রত্যেকে ভালো করে জানি যে এই ছাইটা যদি কোনো একটা স্যাটেলাইট থাকে তাহলে তার টোটাল এনার্জি কত হয়। টোটাল এনার্জি ই ইজ ইকুয়াল টু হয় মাইনাস অফ জি মাস অফ আর্থ মাস অফ স্যাটেলাইট বাই 2r। আর মানে হচ্ছে r প্লাস এইচ, স্মল আর মানে হচ্ছে r প্লাস এইচ। এটা হচ্ছে টোটাল এনার্জি অফ স্যাটেলাইট। আমাকে কি করতে হবে, এর সাথে কত এনার্জি যোগ করব যাতে করে আমার টোটাল এনার্জিটা 0 হয়ে যায়, এটা আমাকে দেখতে হবে। আমি ধরে নিচ্ছি এক্স পরিমাণ আরো এনার্জি যোগ করবো যাতে করে টোটাল এনার্জি আমার 0 হয়ে যায়। তাহলে এক্স এর মান কত হবে, অবশ্যই হবে এক্স ইজ ইকুয়াল টু, এই পুরো মানটা যদি এইদিকে চলে আসে তাহলে হবে জি মাস অফ আর্থ মাস অফ স্যাটেলাইট বাই 2r প্লাস এইচ। এখন ঘটনা হচ্ছে অঙ্কটাতে কিছু নেই, অঙ্কটাতে আছে ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা ভালোভাবে মাথা শান্ত করে করতে হবে। এখন এই ক্যালকুলেশনটা আমি কি করে করব, দেখো 10 এর পাওয়ার 2 আছে, 10 এর পাওয়ার 9 আছে, 10 এর পাওয়ার 4 আছে, 10 এর পাওয়ার 7 আছে। তাহলে 10 এর পাওয়ারটা যদি আমি বের করতে পারি তাহলে কোথাও না কোথাও আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাকে পাওয়ার নিয়ে কাজ করতে হবে। আচ্ছা দেখো জি এর পাওয়ার কত আছে, 10 টু দ্য পাওয়ার -11।
তাহলে আমি শুধুমাত্র পাওয়ার ক্যালকুলেট করছি। এখানে আছে -11, ছাড়ো, উপরে আছে -11, -11। আচ্ছা, মাস অফ আর্থ পাওয়ার কত আছে? মাস অফ আর্থে পাওয়ার আছে 10⁻²4, তাহলে +24। মাস অফ স্যাটেলাইট কত আছে? 200 কেজি। 200 কেজি মানে 10⁻²। এবারে রেডিয়াস অফ আর্থ কত আছে? 10⁶ মিটার, আর এখানে 400 কিলোমিটার। আচ্ছা, এটা হচ্ছে তোমার রেডিয়াস অফ আর্থ, আর ই ইজ ইকুয়াল টু হচ্ছে 6400 কিলোমিটার। জেনারেলি এটা হয়, কিন্তু এখানে 6000 কিলোমিটার ধরেছে, ঠিক আছে, বাদ আমি 6000 কিলোমিটারই ধরছি। আরটা হয় আমার 6000 কিলোমিটার, আর তোমার হাইট অফ স্যাটেলাইট এইচ ইজ ইকুয়াল টু বলেছে 200 কিলোমিটার। তাহলে কোথাও না কোথাও আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 6200 কিলোমিটার। তাহলে এটাকে যদি মিটারে করি তাহলে আমার কত আসবে? 6.2। এখানে দুটো, এখানে 3টে শূন্য আর ওইখানে 3টে শূন্য, মানে তোমার 10⁶ মিটার আসবে। তাহলে এইখানে আসবে 10⁶, নিচে আসবে 10⁶। আমি শুধুমাত্র পাওয়ার গুলো ক্যালকুলেট করেছি, ঠিক আছে। এবার তুমি লক্ষ্য করে দেখো, এইটা নিচে যদি +6 থাকে তাহলে উপরে সেটা -6 হয়ে আসবে। উপরে আমার এটা -6 হয়ে আসবে, তাহলে উপরে আমি -6 লিখলাম। আমি শুধুমাত্র পাওয়ারের কাজ করছি। আমি এত বড় ক্যালকুলেশন মুখে করতে পারবো না। এই ক্যালকুলেশন গুলো করতে কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে ক্যালকুলেটর দেওয়া হয়, এখানে তো ক্যালকুলেটর নেই, তাই জন্য শুধুমাত্র পাওয়ারের কাজটা আমি করব। এবার যাই হোক, করো এবারে। 11 আর 6 17, তাহলে এটা হয়ে গেল আমার -17। আর যদি তুমি এগুলোকে যোগ করো, 24 আর 2 কত হয়? 26। এটা হয়ে গেল তোমার 26। যদি যোগ বিয়োগ করি তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার 9 আসছে, 10⁹। 10⁹ কিন্তু শুধুমাত্র অপশন 2 এ দেওয়া আছে, তাই জন্য অ্যাকর্ডিং টু মি অপশন 2 হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। আমি কিন্তু ক্যালকুলেশন করার সাহসই করব না। আমার আমার 10 এর পাওয়ার 9 অ্যান্সারে এসেছে। আমার যে অ্যান্সারটা বেরোবে তার 10 এর পাওয়ারটা 9 হবে। আমি চট করে দেখলাম যে কোন অপশনে 10 এর পাওয়ার 9 দেওয়া আছে, দেখতে পাচ্ছি অপশন 2 তে 10 এর পাওয়ার 9 দেওয়া আছে, তাহলে 10 এর পাওয়ার 9 যে অপশনটা আছে সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে বেশি মাথা ঘামাবো না ক্যালকুলেশন করতে গিয়ে, এইগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট বলেছে the value of the gravitational potential energy of a system of 4 particles of equal masses placed at the corner of the square of side L। ঠিক আছে, আমাকে একটা স্কোয়ার আগে ড্র করতে হবে। চলো স্কোয়ার ড্র করছি। এই স্কোয়ার। এবারে কি বলেছে? প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা কর্নারে আমার 4টে মাস আছে, যার মাস হচ্ছে m করে করে। এইখানে মাস আছে একটা, এইখানে মাস আছে একটা, এইখানে মাস আছে একটা, আর এইখানে মাস আছে একটা। স্কোয়ারের সাইড হচ্ছে আমার এল করে, প্রত্যেকটা সাইড হচ্ছে এল করে, আর প্রত্যেকটা মাস হচ্ছে আমার এম করে। এবারে আমাকে সিস্টেমের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বের করতে হবে। তোমাদের কি ইলেকট্রোস্ট্যাটিক্সে এরকম ধরনের কোয়েশ্চেন আছে? আগে দেখতে হবে নাম্বার অফ পেয়ার কতগুলো আছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি নাম্বার অফ পেয়ারের সূত্র কি? 4টে মাস রয়েছে, 4টে পার্টিকেল রয়েছে, তাহলে নাম্বার অফ পেয়ার কটা হবে? নাম্বার অফ পেয়ার হবে 4 × 4 - 1 মানে 3/2। নাম্বার অফ পেয়ারের সূত্র হচ্ছে n × n - 1/2, তাহলে নাম্বার অফ পেয়ার আমার 6 হবে। তার মধ্যে তুমি লক্ষ্য করে দেখো, তার মধ্যে 4টে পেয়ার আমার ইকুয়াল। এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, আর এই একটা পেয়ার। এই 4টে পেয়ার কিন্তু ইকুয়াল। 4টে পেয়ারের কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আমার ইকুয়াল হবে। তাহলে 4টে পেয়ারের জন্য আমার যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হবে সেটা কত হবে? 4 × g m²। আর সাইডটা যেহেতু এল বলেছি তাহলে এল।
চারটে পেয়ারের কাজ শেষ। একটা পেয়ারের জন্য জি এম স্কোয়ার বাই এল, তাহলে চারটে পেয়ারের জন্য 4 জি এম স্কোয়ার বাই এল। এবারে কর্নারে দেখো দুটো পেয়ার রয়েছে, এটা একটা পেয়ার হবে আর এটা একটা পেয়ার হবে, তাহলে মোট 6টা হয়ে গেল। এখন এই দুটো পেয়ারের মানে এই দুটো পেয়ারের প্রত্যেকটা পেয়ারের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সেম হবে। ডিস্টেন্সটা কত? এটা যদি এল হয়, এটা যদি এল হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্স √12 হবে। তাহলে এই একটা পেয়ারের জন্য কোনাকুনি যে কোনো একটা পেয়ারের জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হবে জি, এটা হবে তোমার জি এম স্কোয়ার বাই √12। কটা পেয়ার রয়েছে? দুটো পেয়ার রয়েছে, তাহলে দুটো পেয়ারের জন্য 2 গুণ হবে, দিয়ে সিম্পল মাইনাস বসাবো। তাহলে আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে দেখতে পাচ্ছি √2 জি এম স্কোয়ার বাই এল। অবশ্যই সাইনটা মাইনাস হবে, এটা মাইনাস সাইন থাকবে এখানে। তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে জি এম স্কোয়ার এল কমন যাবে, জি এম স্কোয়ার এল কমন যাবে, জি এম স্কোয়ার এল কমন যাবে। এখানে 4 আর √2 মাইনাস যদি নিই তাহলে এখানে হবে 4 প্লাস √2। এখন 4 প্লাস √2, আমার এখানে দেখো পয়েন্টে মান দেওয়া আছে, তাহলে 4-এর সঙ্গে √2 যোগ করলে অ্যান্সার নিশ্চয়ই 4-এর বেশি হবে, কারণ √2 এর মান 1.414। তাহলে 5 প্লাস 1.414, এই √2 এর মান তো 1.414, তাহলে 4 প্লাস 1.414, তাহলে নিশ্চয়ই আমার 5.414 হবে। তাহলে অ্যান্সার হবে 5. এই পুরোটার মান হচ্ছে 5.414, এই পুরোটার মান হচ্ছে 5.414। আমার অপশন একটা দেখো ইজিলি ম্যাচ করছে, তাহলে অবশ্যই অপশন 1 হবে রাইট অ্যান্সার। তাহলে 5.41 ইন্টু জি এম স্কোয়ার বাই এল অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখো অঙ্কগুলোতে কিছু নেই, জাস্ট ক্যালকুলেশনটা একটু ভালোভাবে করবে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট বলেছে what should be the angular velocity of the earth's rotation so that a person on equator feels weightlessness। দেখো এটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, তুমি যখন গ্র্যাভিটেশন পড়াই এটা কিন্তু মুখস্থ রাখতে বলি। দেখো প্রথম কথা, আর্থের রোটেশনের জন্য গ্র্যাভিটির মান কমতে থাকে, এবার ডিফারেন্ট অক্ষাংশে কমার পরিমাণটা ডিফারেন্ট হয়। এফেক্টিভ গ্র্যাভিটির সূত্র কি হয়? জি ড্যাশ ইজ ইকুয়াল টু হয় জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ইকুয়েটরে ল্যামডা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তাহলে ইকুয়েটরে জি ইকুয়েটর ইজ ইকুয়াল টু হয় জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এখন ইকুয়েটরে যদি গ্র্যাভিটিটাকে 0 করতে হয় তাহলে আমার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত করতে হবে? জি বাই আর করতে হবে। তাহলে অবশ্যই ওমেগা ইজ ইকুয়াল টু √, জি বাই আর করতে হবে। আর এই মানটা বেরোয় না, এই মানটা বেরোয় 1.25 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। তাহলে অপশন 4 হচ্ছে আমার রাইট অ্যান্সার। আবার বলছি এটা কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে, এই মানটা কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট কি বলেছে, ইফ দ্য রেডিয়াস অফ প্ল্যানেট ইজ r and density is rho then escape velocity of its surface will be। এখন আমরা কি জানি, এসকেপ ভেলোসিটি সূত্র VE, এসকেপ ভেলোসিটি সূত্র VE ইজ ইকুয়াল টু কত হয়? √2 gm বাই r হয়। তাহলে কোথাও না কোথাও VE এর সঙ্গে আমার যেহেতু আর আর রো এর মধ্যে রিলেশন চেয়েছে, তাহলে আমি সিম্পলি লিখবো, আমার তো জি গুলো এমনি কনস্ট্যান্ট, তাহলে আমি সিম্পলি লিখবো এম বাই আর। এখন মাসকে আমি কি লিখতে পারি? তাহলে ভিই প্রপোর্শনাল টু মাস মানে হচ্ছে ডেনসিটি ইন্টু আর কিউব, ডেনসিটি ইন্টু ভলিউম হয় তো। তাহলে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আর স্কোয়ার থাকবে, তাহলে আরটা আমার রুটের বাইরে বেরোবে আর রোটা রুটের ভিতরে থাকবে, তাহলে আর রুট রো আমার
অপশন 2 এ দেওয়া আছে, তাহলে অপশন 2 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বারবার বলছি এগুলো কিন্তু করতে যাওয়ার কোনো মানে হয় না, তুমি কিন্তু দেখবে যে কি চেয়েছে। আমাকে যেহেতু বলেছে রো আর আর এর মধ্যে সম্পর্ক, তাহলে বেকার 2 আর জিটাকে রেখে আমি ক্যালকুলেশন কিন্তু কমপ্লিকেটেড করতে যাব না। আমি চাইলেই মাস ইজ ইকুয়াল টু বসাতে পারতাম এম ইজ ইকুয়াল টু ডেন্সিটি ইন্টু ভলিউম, ভলিউমের জায়গায় লিখতাম 4/3 পাই আর কিউব। আমি চাইলে এটা লিখতেই পারতাম, আমি কিন্তু লিখিনি, কারণ আমি যদি 4/3 পাইটা এখানে ঢোকাই, জিটা ঢোকাই, 2টা ঢোকাই, তাহলে আমার ক্যালকুলেশনটা কমপ্লিকেটেড হবে। বেকার ক্যালকুলেশন নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। যেহেতু আমার রেডিয়াসের সঙ্গে সম্পর্ক চেয়েছে আর ডেন্সিটির সঙ্গে সম্পর্ক চেয়েছে, তাহলে মাসটাকে রিপ্লেস করলাম ডেন্সিটি দিয়ে আর রেডিয়াস দিয়ে, ঠিক আছে। তো এই জিনিসগুলো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু ক্যালকুলেশন, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যাই হোক, এখানে কি বলেছে, 4 পার্টিকেল ইচ অফ মাস m are placed at each corner of a square of side a, the potential at the center of the square will be। এই সেন্টার অফ দ্য স্কোয়ারে পোটেনশিয়াল কত হচ্ছে এটা বের করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, সেন্টার অফ দ্য মানে সেন্টার পয়েন্টে বা সেন্টারে থাকা কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে নিশ্চয়ই 4টে মাসের জন্য আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা মাসের জন্য মাস থেকে সেন্টারের ডিস্টেন্সটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে প্রত্যেকটা মাসের জন্য সেন্টারে পোটেনশিয়াল কিন্তু কনস্ট্যান্ট হবে, আর যার মানটা হবে মাইনাস অফ জি এম বাই আর, মাইনাস অফ জি এম বাই আর। আর এর মানটা কত হবে, জি এম বাই এক্স করে দিই, এক্স এর মানটা কত হবে, লক্ষ্য করে দেখো, এই ডিস্টেন্স, এই পুরো স্কোয়ারের সাইডটা হচ্ছে আমার এ, তাহলে এই পুরো ডিস্টেন্সটা হবে √2a, তাহলে এই ডিস্টেন্সটা হবে a বাই √2, অবশ্যই এই ডিস্টেন্সটা হবে আমার a বাই √2। তাহলে এটাকে করতে হবে a বাই √2, a বাই √2। এটা তো আমি একটা মাসের জন্য করলাম। এখন কটা মাস রয়েছে, 4টা মাস রয়েছে, তাহলে সিম্পলি আমি 4 দিয়ে গুণ করব, তাহলে এটাকে আমি 4 দিয়ে গুণ করব। তাহলে 4√2 কোথায় আছে দেখো, 4√2 কিন্তু অপশন 2ই একমাত্র আছে, তাহলে অবশ্যই অপশন 2 হবে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। আবার বলছি, ক্যালকুলেশন করব না, শুধুমাত্র যেটা কাজের জিনিস সেটাই করব। এখন দেখো, এইভাবে যদি অঙ্কগুলো করতে হয়, তাহলে কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি এক্সপিরিয়েন্স না থাকে কিন্তু এভাবে অঙ্কগুলো করতে পারবে না। আর এক্সপিরিয়েন্স যদি গ্যাদার করতে হয়, তাহলে কিন্তু টেস্টই দিতে হবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক কি বলছে, the value of g at a place is 9.8 meter per second square if the earth shrinks uniformly without changing its mass or center to acha shrinks uniformly without changing its mass or center to half of its size, half its size, the value of g at same point will now be। আচ্ছা, এটা কিন্তু যখন অঙ্কটা আমি প্রথম করি, আমি অঙ্কটা ভুল করেছিলাম। দেখো, আমি টিচার হয়ে কিন্তু নিজের ভুল স্বীকার করছি, আমি অঙ্কটা ফার্স্ট ট্রাই ভুল করেছিলাম। এইখানে এই যে এটা এরকম আর্থ রয়েছে, এখন এই আর্থটাকে এই সাইজটাকে হাফ করে দেওয়া হয়েছে, এই সাইজটাকে না, এই সাইজটাকে হাফ করে দেওয়া হয়েছে। এই সাইজটাকে হাফ করে দেওয়া হয়েছে, কম্প্রেস করে দেওয়া হয়েছে। কি বলেছে দেখো, জেনারেল ছেলে কি করবে, বা আমি কোন ভুলটা করেছিলাম, আর আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটাই তোমরা করেছো নিশ্চয়ই। সবাই কি করবে, যে সাইজ অর্ধেক হয়ে গেছে, সাইজ অর্ধেক হয়ে গেছে মানে আয়তন অর্ধেক হয়ে যায়নি, ডাইমেনশন গুলো অর্ধেক হয়ে গেছে। ম্যাক্সিমাম ছেলে কি করবে, সাইজ অর্ধেক হয়ে গেছে, কি বলেছে, চেঞ্জিং ইটস মাস অর সেন্টার টু হাফ ইটস সাইজ। অনেকে করবে আয়তনটা অর্ধেক করবে, অনেকে রেডিয়াসটাকে অর্ধেক করবে। তুমি আয়তনটাকে অর্ধেক করে কনফিউজ হতে পারো, আবার রেডিয়াসটাকে অর্ধেক করে কনফিউজ হতে পারো। দেখো, যদি রেডিয়াসটা যদি অর্ধেক হয়ে যায়, রেডিয়াসটা যদি অর্ধেক হয়ে যায়, তাহলে ভলিউমটা কিন্তু 1/8 হয়ে যাবে। কেন, কারণ ভলিউমের সঙ্গে রেডিয়াসের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তোমরা জানো এটা। জি ইজ ইকুয়াল টু কি হয়, জি ইজ ইকুয়াল টু হয় জিএম বাই আর স্কোয়ার।
এবারে তুমি যদি মাসটাকে রিপ্লেস করো ডেনসিটি আর রেডিয়াস দিয়ে, আচ্ছা দেখো এবারে শ্রিঙ্ক হবে। তাহলে এক কথায় এই মাত্র করলাম জি প্রপোর্শনাল টু রুট আন্ডার রো ইন্টু রেডিয়াস, একটু আগে করলাম না। এবার রেডিয়াস তো অর্ধেক হয়ে যাবে, কিন্তু যদি শ্রিঙ্ক হয়ে যায় ডেনসিটি তো চেঞ্জ হবে, বাট ডেনসিটিটা কি হারে চেঞ্জ হয় তুমি নিশ্চয়ই বলতে পারবে না। বা এক সেকেন্ড এইখানে বলেছে উইথাউট চেঞ্জিং ইটস মাস, তাহলে হয়তো তোমরা এটা করবে না। তোমরা কি করবে, মাসটা যেহেতু কনস্ট্যান্ট, তো মাস কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তাহলে অনেকে কি করবে জি প্রপোর্শনাল টু 1/r², জি প্রপোর্শনাল টু 1/r² করবে। আর যেহেতু রেডিয়াসটা অর্ধেক, তাহলে আরটা যদি অর্ধেক হয় তাহলে r² 1/4 হয়ে যাবে। তাহলে জিটা এখন 4 গুণ বেড়ে যাবে। এটা তোমরা অনেকে অ্যান্সারে করবে। কি বললাম, রেডিয়াসটা অর্ধেক হয়ে গেছে, রেডিয়াসটা যদি r/2 হয়ে যায় তাহলে r²টা নিশ্চয়ই r²/4 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। তাহলে যেহেতু জি এর সঙ্গে r² এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, r²টা যেহেতু 1/4 হয়ে গেছে, তাহলে জিটা নিশ্চয়ই 4r হয়ে গেছে। এখন তুমি অনেকে 4 গুণ করতে পারো গুণ। আবার যদি তুমি ব্যাপারটা হচ্ছে তুমি যদি আবার ইয়ে নিয়ে ভাবো, কি বলে আয়তনের ব্যাপারটা ভাবো, তাহলে ক্যালকুলেশন আলাদা হবে। অপশন মানে অ্যান্সার তুমি ভুল করে আসবে। কিন্তু ঘটনাটা এখানে সেটা বলেনি। এখানে বলেছে, ভালো করে অঙ্কটা পড়ে দেখো, এখানে বলেছে উইথাউট চেঞ্জিং ইটস মাস অর সেন্টার টু হাফ ইটস সাইজ দ্য ভ্যালু অফ জি এট দ্য সেম পয়েন্ট উইল নাও বি। সাপোজ করো এইখানে এই পয়েন্টে, সাপোজ করো এই পয়েন্টে, এখন এই পয়েন্ট পি তে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি জি ছিল। আমাকে বলছে এই সেম পয়েন্টে গ্র্যাভিটি জি ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে। তুমি লক্ষ্য করে দেখো বাইরে এই ডিস্টেন্সটা তোমার সেম আছে, এই ডিস্টেন্সটা সাপোজ করো এখন আর, এই ডিস্টেন্সটা এখনো আর, কারণ সেন্টার তো চেঞ্জ করিনি। এটা লেখা আছে, কোথায় লেখা আছে, কোথায় লেখা গেল, উইথাউট চেঞ্জিং ইটস মাস অর সেন্টার, সেন্টারকে তো চেঞ্জ করিনি। সেন্টারটা আগেও এইখানে ছিল, সেন্টারটা এখনো এখানে আছে। তাহলে এই ডিস্টেন্সটা আগে আর ছিল, এখানে এখনো কিন্তু আরই আছে। এখন ঘটনা হচ্ছে আমরা প্রত্যেকে জানি যে জি ইজ ইকুয়াল টু কত হবে, জি m/r²। এখন এইখানে স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, তাহলে আর তো আমার চেঞ্জ হয়নি, ডিস্টেন্স তো আমার চেঞ্জ হয়নি। ডিস্টেন্স যদি আর দেখো প্রথম কথা, এই ছোট গোলকের জন্য পি বিন্দুটা বাইরে উপস্থিত কোনো বিন্দু, আর বাইরে উপস্থিত কোনো বিন্দুর জন্য জি এর মান কত হয়, জি এর মান হয় জি m/স্মল আর তার হোল স্কয়ার হয়। এখন স্মল আর এর জায়গায় যদি ক্যাপিটাল আর বসাও তাহলে দেখো মানটা কিন্তু সেম থাকছে। কেন, কারণ আমার মাসের তো কোনো পরিবর্তন আমি করিনি, এই মাসের তো কোনো পরিবর্তন আমি করিনি, এই মাসের তো কোনো পরিবর্তন আমি করিনি। তাহলে জি এর মান তো আমার চেঞ্জ হবে না। জি এর মান যদি চেঞ্জ না হয় তাহলে 9.8ই আমার অ্যান্সার হবে। এই 9.8ই আমার অ্যান্সার হবে, মানে জি এর মানের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু তোমাকে বুঝতে পারতে হবে, বুঝতে পারছো? চলো নেক্সট দেখো। তো ছেলেমেয়েরা কি ভুল করতে পারে আমি তোমাকে সেটা বলে দিলাম। আমিও কিন্তু ভুল করেছিলাম, ওই যে কনফিউজ হয়ে গেছিলাম যে রেডিয়াসটাকে চেঞ্জ করলে জি এর সঙ্গে রেডিয়াসের কি সম্পর্ক, দিয়ে আমি গন্ডগোল করে দিয়েছিলাম। তারপরে সলিউশন দেখলাম যে না, গল্পটা এরকম এখানে নেই। যাই হোক, এই অঙ্কগুলো ট্রিকি অঙ্ক। এই অঙ্কগুলো যদি এক্সামের আগে যদি দেখে না যাও, বা যদি এক্সামের আগে যদি কোনো এককালে যদি করে থাকো, তাহলে কিন্তু এই অঙ্কগুলোর অ্যান্সারটা মুখস্থ থাকে। যাই জন্য তোমাদেরও ওই মুখস্থ ব্যাপারটা চলে আসে বা অভ্যস্ততা ব্যাপারটা চলে আসে, তাই জন্য এই অঙ্কগুলোকে আমি এই ভিডিওতে ইনক্লুড করেছি। দেখো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট কি বলছে, two identical metal sphere of same material of density d are touching each other
হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দেম, ঠিক আছে, আমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা ক্যালকুলেট করতে হবে। ড্র করি। এর রেডিয়াস আর প্রত্যেকের রেডিয়াস হচ্ছে আর করে, প্রত্যেকের ডেনসিটি হচ্ছে রো, ডেনসিটি রোটাও কনস্ট্যান্ট। আমাকে বলেছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির মান কত হবে। লক্ষ্য করে দেখো এইখানে কিন্তু আমাকে রেডিয়াস দিয়ে অ্যান্সার বের করতে হবে, রেডিয়াস দিয়ে অ্যান্সার বের করতে হবে, আমাকে অ্যান্সারটা বের করতে হবে আর দিয়ে, আমাকে অ্যান্সার বের করতে হবে ডেনসিটি দিয়ে। তাহলে নর্মালি আমার ফোর্স অফ অ্যাট্রাকশন কত হবে, ফোর্স অফ অ্যাট্রাকশন F ইজ ইকুয়াল টু হবে G m1 ইন্টু m2, যেহেতু মাস গুলো সেম আইডেন্টিক্যাল বলেছে তাহলে m স্কোয়ার বাই ডিস্টেন্স স্কোয়ার। এখন এটা যদি আর হয়, এটা যদি আর হয়, ডিস্টেন্সটা কত হবে 2r হবে, তাহলে 2r তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু কোথাও দেখো মাস আছে, কোথাও মাস নেই। এখন মাস ইজ ইকুয়াল টু কত হবে, মাস ইজ ইকুয়াল টু হবে ডেনসিটি ইনটু আয়তন, আয়তন মানে হবে 4/3 পাই আর কিউব। এখন একটা গল্প দেখো, এইখানে r এর পাওয়ার 4 দেওয়া আছে, এখানে r এর পাওয়ার 2 দেওয়া আছে, এখানে r এর পাওয়ার 4 দেওয়া আছে, এখানে r এর পাওয়ার 2 দেওয়া আছে। যদি r এর পাওয়ার আলাদা হতো তাহলে কিন্তু আমি 4/3 পাই এইসব কাজগুলো করতাম না, r দিয়ে গল্প সেরে দিতাম। কিন্তু যেহেতু এখানে r এর পাওয়ার আলাদা রয়েছে তাহলে আমাকে কোথাও না কোথাও পুরো ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে, করছি, কোনো অসুবিধা নেই। তাহলে জিটাকে জি রাখবো, আমাকে m এর স্কোয়ার করতে হবে, তাহলে এটা 16 পাই স্কোয়ার হবে। এখানে এখানে আমার 16 পাই স্কোয়ার, আর এর কিউবের স্কোয়ার করলে আমার r টু দা পাওয়ার 6 হবে, 3 এর স্কোয়ার করলে আমার 9 হবে, 2 এর স্কোয়ার করলে আমার 4 হবে, আর এর স্কোয়ার করলে ওটা আর স্কোয়ার মানে আর স্কোয়ার রাখছি, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ আর টু দা পাওয়ার 6 আর নিচে হচ্ছে আর স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে নিশ্চয়ই আমার আর টু দা পাওয়ার 4 হবে। আর টু দা পাওয়ার 4 যদি হয় তাহলে অবশ্যই আর স্কোয়ার তো আমার হবে না, তাহলে এগুলো আগেই বাদ করে দিলাম। আর টু দা পাওয়ার 4 এর মধ্যেই একটা অ্যান্সার হবে। এখন দেখো এই 4 আর এই 16 কাটবে, উপরে কত আসছে আমার, উপরে 4 আসছে, 4 এর 9, 4 এর 9 কোথায় আছে, 4 এর 9 শুধুমাত্র অপশন 1 এ আছে, এখানে 9 এর 4 আছে, 9 এর 4 তো হবে না আমার, 4 এর 9 আসছে। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশনকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে। তো অপশন 1 হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। যত বেশি ক্যালকুলেশন করবে তত বেশি কিন্তু ব্রেনে চাপ পড়বে আর পরীক্ষাতে ভুল করার পসিবিলিটি তত বেশি হবে। তাই জন্য ক্যালকুলেশনটাকে যতটা অ্যাভয়েড করবে তত তোমাদের জন্য ভালো, ঠিক আছে। এবারে কি বলেছে, এ প্ল্যানেট ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান অ্যাজ শোন ইন ইলিপ্টিক্যাল পাথ, দ্য কারেক্ট অপশন ইজ, ঠিক আছে। কি বলেছে, প্রত্যেকটা জায়গাতে দেখো টাইমের কথা বলা আছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমার টাইমের কথা বলা আছে, টাইম, টাইম। কি হলো ব্যাপারটা, এখানেও টাইম বলেছে, এখানেও টাইম বলেছে, এখানেও টাইম বলেছে, তাহলে আমাকে এখানে টাইম ক্যালকুলেট করতে হবে। আর কেপলার লতে কি বলেছিল, যে কেপলার লতে বলা ছিল যে সূর্য এবং গ্রহের মধ্যে সংযোজককারী সরলরেখা সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, ঠিক আছে। তো টাইম টেকেন ইন ট্রাভেলিং ডিএবি, আমাকে ডিএবি আর বিসিডি, আচ্ছা, তাহলে কোথাও না কোথাও আমাকে
এখান থেকে এখানে আসতে হবে, তারপরে আমাকে ডিএবি মানে এখান থেকে এখানে আসতে হবে। আমাকে চেয়েছে কোথায় সময়টা বেশি লাগবে। এবারে গ্রহ আর সূর্যের মধ্যে সংযোজকারী সরল রেখাটা যদি আমি ড্র করি, এবারে গ্রহ আর সূর্যের মধ্যে সংযোজকারী সরল রেখাটা যদি আমি ড্র করি, ধরে নিচ্ছি এটা হচ্ছে এই বিতে গ্রহটা রয়েছে, হ্যাঁ, এখানে ব্যাপারটা ঠিক তোমাদের ক্লিয়ার হবে না, এটা আমি ভালো করে ড্র করে দিই। এখানে আছে আমার সূর্য মামা, ঠিক আছে, এবারে দেখো কি বলেছে, এ বি সি ডি, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে আমার সি পয়েন্ট, এটা হচ্ছে আমার ডি পয়েন্ট। সূর্য আর গ্রহের সংযোজকারী সরল রেখা, আমাকে সূর্য আর গ্রহের সংযোজকারী সরল রেখা ড্র করছি, ধরে নিচ্ছি গ্রহটা এইখানটাতে করে আছে। ধরে নেওয়ার কিছু নেই, আমাকে বলেছে বিসিডি পাথটা অতিক্রম করতে বেশি সময় লাগবে না, আমাকে বলেছে এই পাথটা অতিক্রম করতে বেশি সময় লাগবে নাকি এই পাথটা অতিক্রম করতে বেশি সময় লাগবে, এটা আমাকে জানতে চেয়েছে। তুমি লক্ষ্য করে দেখো কোন ক্ষেত্রফলটা বেশি, বি সি ডি এই ক্ষেত্রফলটা আমার বেশি, এই ক্ষেত্রফলটা আমার বেশি, এই ক্ষেত্রফলটা আমার কম, এই ক্ষেত্রফলটা আমার কম, আমার এই এরিয়াটা A1 বেশি, A2 কম, তাহলে নিশ্চয়ই আমার টিটা লার্জ লাগবে আর এইখানে টাইমটা আমার স্মল লাগবে, তার মানে বিসিডিটা বেশি হবে, ঠিক আছে, ডিএবি কম হবে, এখানে ডিএবি লেস বলেছে, অসুবিধা নেই। তাহলে দ্য টাইম টেকেন ইন ট্রাভেলিং ডিএবি, যেহেতু এই ক্ষেত্রফলটা কম, এই যে ডিএবি এই ক্ষেত্রফলটা কম, তাহলে এখানে টিটা স্মল লাগবে। So the time taken in traveling DAB is less than that for BCD, এখানে টাইম বেশি লাগবে। তাহলে আমি প্রথমেই বুঝতে পেরে গেলাম যে আমার অপশন বি হচ্ছে, সরি অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এবারে দেখি অপশন দুটা কেন ভুল। টাইম টেকেন ইন ট্রাভেলিং ডিএবি, ডিএবি টাইম টেকেন ইন ট্রাভেলিং ডিএবি ইজ গ্রেটার, এই সময়টা গ্রেটার, এই সময় তো গ্রেটার কোনোদিনও হতে পারে না কারণ এরিয়াটাই স্মল আছে। এখানে এই এরিয়াটা হচ্ছে, এখানে আমার এই এরিয়াটা হচ্ছে লার্জ আর এইখানে এই এরিয়াটা হচ্ছে স্মল, তাহলে এইখানে টাইমটা স্মল লাগবে, না টাইমটা বেশি লাগবে, টাইমটা লার্জ লাগবে। এখানে যত বেশি এরিয়া সোয়াইপ করবে তত বেশি সময় লাগবে, কারণ কেপলার সেকেন্ড লতে বলাই ছিল যে সূর্য এবং গ্রহের মধ্যে কানেক্টিং লাইন বা সংযোজকারী সরল রেখা সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, অর্থাৎ এই যে সূর্য আর এই যে গ্রহ এদের যে কানেক্টিং লাইন এদের এরিয়াল ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট হবে, আর যেখানে এরিয়া বেশি হবে সেখানে টাইম বেশি হবে। এই কনসেপ্টটা লাগিয়ে তুমি অঙ্কটাকে ইজিলি করতে পারবে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলছে দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিউ টু হলো স্ফিয়ার ভ্যারিজ উইথ ডিস্টেন্স আর ফ্রম সেন্টার এস। তাহলে এই গ্রাফটা যদি বুঝতে হয়, এই গ্রাফটা যদি বুঝতে হয় তাহলে তোমাকে গ্র্যাভিটেশন মানে হলো স্ফেরিক্যাল সেলের জন্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কি রকম চেঞ্জ হয় এটা বুঝতে হবে, কারণ আমাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ক্যালকুলেট করতে দিয়েছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হলো স্ফেরিক্যাল সেলের জন্য ভেতরের কোনো বিন্দুতে মাইনাস অফ জি
এম বাই আর হবে, যেখানে যখন ডিস্টেন্সটা রেডিয়াস অপেক্ষা সমান, রেডিয়াসের সমান বা রেডিয়াস অপেক্ষা কম, আর এই জি এর মানটা মাইনাস অফ জি এম বাই স্মল আর হবে যখন আর এর মানটা রেডিয়াস অপেক্ষা বড়। এটা তোমাকে বসাতে হবে। হ্যাঁ, তাহলে ভেতরের কোনো বিন্দুর জন্য জিটা কনস্ট্যান্ট আসবে, ভেতরের কোনো বিন্দুর জন্য জিটা আমার কনস্ট্যান্ট আসবে, আর বাইরের বিন্দুর জন্য জি এর সঙ্গে আর এর কি রিলেশন, ব্যস্তানুপাতিক রিলেশন। লক্ষ্য করে দেখো এখানেও মাইনাস রয়েছে আর এইখানেও মাইনাস রয়েছে, তাহলে যেখানে অ্যান্সারটা প্লাসে, দেখো এখানে দেখো অপশন 3 তে দেখো প্লাস, তাহলে অপশন 3 কিন্তু এমনি হবে না, ভি কখনো প্লাস হবে না, ভি অলওয়েজ মাইনাস হবে। এবারে লক্ষ্য করে দেখো ভেতরে কিন্তু জিটা কনস্ট্যান্ট আছে, এইখানে কি কনস্ট্যান্ট আছে, তাহলে এখানে কনস্ট্যান্ট নেই যে বেড়েছে, ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বেড়েছে, এটা তো কোনোদিনই হবে না। কনস্ট্যান্ট এইখানে আছে, অবশ্যই দুয়েরটা হবে। দেখো এখানে জি এর কিন্তু কোনো ভ্যালুই নেই, জিটা জিরো করে দিয়েছে, ভেতরের কোনো বিন্দুতে জি জিরো হয় না, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল জি কখনো জিরো হয় না, তাই জন্য অপশন 4 এমনিতেও হবে না। তাহলে অপশন 2 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, মার্ক করে নেবে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট কি বলেছে দেখো, the figure shows elliptical orbit for a planet about sun is the shaded area SCD। আচ্ছা SCD, আচ্ছা এটা টুয়াইস বলেছে, তাহলে এই এরিয়াটা যদি 2a হয় তাহলে এই এরিয়াটা a হবে, এর টুয়াইস, তাহলে এইখানে টাইমটা 2t লাগবে আর এইখানে টাইমটা আমার t লাগবে। তাহলে এইখানে সময়টা কি বলেছে, if t1 is the time taken for planet to move from c to d তে যদি t1 সময় লাগে তাহলে t1 টা কত হচ্ছে আমার, আমি দেখতে পাচ্ছি t1 is equal to, t1 is equal to 2t হবে আর t2 is equal to t হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে t1 is equal to 2t2 হবে, t1 is equal to 2t2, অপশন 2 এ আছে, তাহলে অপশন 2 হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। জানি না কেন তোমরা ভুল করেছো, এটা কিন্তু সিলি মিস্টেক হিসেবে তোমরা করেছিলে, আর পরীক্ষার হলে কিন্তু ভুল হতে পারে। আবার বলছি টেস্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, টেস্টটা কিন্তু বারবার বলছি ভালো করে টেস্ট দেবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, planet Mercury is revolving in an elliptical orbit around the sun as shown in figure. The kinetic energy of Mercury will be greatest at। দেখো কাইনেটিক এনার্জি গ্রেটেস্ট কোথায়, তোমাদেরকে ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম তো কনজার্ভ থাকবে, অ্যাঙ্গুলার দেখো যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তখন সূর্য টর্ক ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্সটা 0 হবে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, তাহলে এম ভি আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, পড়া যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে কোথাও না কোথাও ভেলোসিটি ইনটু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, কারণ এম তো এমনি কনস্ট্যান্ট। এবারে বলবে যে স্যার এল ইজ ইকুয়াল টু কত হয়, এল ইজ ইকুয়াল টু হয় আর ক্রস এমভি। তাহলে এখানে তো নিশ্চয়ই এল ইজ ইকুয়াল টু, তাহলে নিশ্চয়ই এল ইজ ইকুয়াল টু, তাহলে নিশ্চয়ই এল ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত ছিল, এল ইজ ইকুয়াল টু হওয়া উচিত ছিল এম ভি আর সাইন থিটা হওয়া উচিত ছিল। তাহলে আপনি কেন এখানে এম ভি আর করেছেন, পয়েন্ট এ এর জন্য আর পয়েন্ট বি এর জন্য থিটার মানটা 90 ডিগ্রি হবে। কেন কেন দেখাচ্ছি দাঁড়াও, দেখো পয়েন্ট বি তে এরিয়া ভেক্টর এদিক কাজ করছে, ভেলোসিটি কোন দিক কাজ করবে, ভেলোসিটি অবশ্যই এদিক কাজ করবে, তাহলে থিটা 90 ডিগ্রি হলো। আর পয়েন্ট এ এর জন্য এরিয়া ভেক্টর রেডিয়াস ভেক্টর এদিক কাজ করেছে, ভেলোসিটি এদিক কাজ করছে, তাহলে এইখানেও দেখো অ্যাঙ্গেলটা কোথাও না কোথাও 90 ডিগ্রি, তাহলে এইখানেও থিটা 90 ডিগ্রি, এইখানেও থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2, এইখানেও থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2, তাই জন্য থিটার মানটা পাই বাই 2 বসিয়ে দিয়েছি। এবারে তুমি লক্ষ্য করে দেখো ভি এর সঙ্গে কি রিলেশন, আর এর ব্যস্তানুপাতিক রিলেশন, তাহলে আর এর মানটা যত কম হবে ভি এর মান তত বেশি হবে। এখন লক্ষ্য করে দেখো এই পয়েন্টের জন্য আর এর মান সব থেকে কম, এটা হচ্ছে মিনিমাম,
এ পয়েন্টের জন্য আর এর মান সব থেকে কম, আর এ ইজ ইকুয়াল টু মিনিমাম, তাহলে অবশ্যই এ পয়েন্টে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। আর এ পয়েন্ট তাহলে ভি এ ইজ ইকুয়াল টু কি হবে আমার ম্যাক্সিমাম হবে। তাহলে কাইনেটিক এনার্জি এট এ ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে। কাইনেটিক এনার্জি এট এ ইজ ম্যাক্সিমাম হবে, তাহলে অবশ্যই অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। এটা হচ্ছে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন দিয়ে বুঝতে পারলে। আরেকটা ভালো বোঝা যায় কোথা থেকে বলো তো, তোমার কাইনেটিক এনার্জি সূত্রটা কি? তোমার কাইনেটিক এনার্জি সূত্র কি? আমরা জানি যে কাইনেটিক এনার্জি তো সবসময় পজিটিভ হয়, আর এর মানটা হয় জি ক্যাপিটাল এম স্মল এম বাই হয় তোমার 2r। এটা কাইনেটিক এনার্জি সূত্র। তাহলে দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জির সঙ্গে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখান থেকেও বুঝতে পারছি যে আরটা যখন মিনিমাম হবে তখন কেটা আমার কি হবে ম্যাক্সিমাম হবে। তাহলে আর মিনিমাম হলেই কিন্তু কে ম্যাক্সিমাম হবে, আর আর মিনিমাম কিন্তু এ পয়েন্টে রয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম আমার এ পয়েন্টেই থাকবে। তো যাই হোক, আমি দুটো পদ্ধতিতে তোমাদেরকে বুঝিয়ে দেখালাম, এবারে আই হোপ তোমরা বুঝতে পারবে আর এই ভুল আর রিপিট করবে না। নেক্সট কি বলেছে দেখো, এ বডি অফ মাস এম রাইজেস টু হাইট এইচ ইজ ইকুয়াল টু আর বাই 5। আমাকে হাইট এইচটা বলে দেওয়া আছে। From the earth surface where r is the earth radius, if g is acceleration due to gravity at earth surface, the increase in potential energy। ঠিক আছে, আমাকে কোথায় রাইজ করাতে হবে না, আর বাই 5 এ কোনো একটা বস্তুকে নিয়ে যেতে হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কতটা রাইজ করবে। দেখো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইউ ইনিশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়ালি কত ছিল? পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়ালি ছিল মাইনাস অফ জি এম স্মল এম বাই আর ছিল। এখন আমি এই সাইডে নিয়ে গেছি, তাহলে পোটেনশিয়াল এনার্জি ফাইনাল কত হয়েছে? মাইনাস অফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ, তাহলে আর প্লাস আর বাই 5। তাহলে নিশ্চয়ই এটা আমার কত হচ্ছে 4r বাই 5, সরি মাইনাস অফ 5 জি ক্যাপিটাল এম স্মল এম বাই 4r। আমাকে চেঞ্জটা চেয়েছে তাই তো, তাহলে ডেল্টা ইউ চেঞ্জ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। কিন্তু ঘটনা হচ্ছে আমি যে অঙ্কটা করব, আমার তো এখানে অ্যান্সারটা এইচে দেওয়া আছে, তাহলে অঙ্কটা এভাবে করলে কিন্তু হবে না, ম্যাক্সিমাম ছেলে কিন্তু এখানে ফেসে যাবে, আমিও ফেসে গেলাম দেখো। তাহলে অঙ্কটা এভাবে করলে তো আমার আসবে না, অ্যান্সার আমাকে এইচে চেয়েছে, তাহলে এটা তো করলে হবে না। চলো মুছো। এই সাইডে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হয় জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর প্লাস এইচ। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি চেয়েছে, ডেল্টা পি চেয়েছে, তাহলে অবশ্যই ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে তুমি যদি বিয়োগ করো, তাহলে আমি ডাইরেক্ট লিখছি জি ক্যাপিটাল এম স্মল এম বাই 1 বাই আর মাইনাস 1 বাই আর প্লাস এইচ। আসবে? আসবে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি জি ক্যাপিটাল এম স্মল এম, এখানে হবে এইচ আর এখানে হবে আর ইন্টু আর প্লাস এইচ। এবারে লক্ষ্য করে দেখো, আমাকে এমজি দিয়ে চেয়েছে। এবার আমি জানি স্মল জি ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার হয়, তাহলে যেখানে যেখানে জি ক্যাপিটাল এম দেখবো সেখানে সেখানে স্মল জি ইন্টু আর স্কোয়ার বসাবো। তাহলে এই জিএম এর জায়গায়, তাহলে এইখানে যে এই জিএম রয়েছে
এখানে আমার জি আর স্কোয়ার বসবে, এখানে আমার জি আর স্কোয়ার বসবে, এম ইন্টু এইচ ইন্টু জি ইন্টু আর স্কোয়ার বাই আর ইন্টু আর প্লাস এইচ। কি হবে এবারে? এখানে আর প্লাস এইচ এর কিন্তু কোনো গল্প বলে দেয়নি, তাহলে এইখানে আমাকে এইচ এর মানটা আমি আর বাই, আচ্ছা এক সেকেন্ড, আগে তো আমি এইখানে আর কাটবো, আর এইখানে এইচ এর জায়গায় আমি মানটা বসাবো আর বাই 5। এইখানে যদি আর বাই 5 যদি মানটা বসাই, কি আসছে দেখি আগে, এম জি এইচ আর বাই, আমাকে তো একটা আর কাটাতে হবে, দেখো না উপরে কোথাও আর দেওয়া নেই, তাহলে এইখানে এইচ এর জায়গায় আমি যদি আর প্লাস এইচ, তো এখানে আর প্লাস আর বাই 5 যদি বসিয়ে দিই, আর প্লাস আর বাই 5 যদি বসিয়ে দিই, 1 প্লাস 1 এর 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 6 এর 5, 6 আর বাই 5 আসবে, আর প্লাস আর বাই 5 মানে হচ্ছে 6 আর বাই 5, ঠিক আছে, একটা আর তো দেখতে পাচ্ছি কেটে যাবে, তাহলে 5 এর 6 হবে, 5 এর 6 কোথায় আছে আমার, দেখো না উপরে গেলে 5 এর 6 আসবে, 5 এর 6 আমার অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হবে আমার রাইট অ্যান্সার। করে দেখাচ্ছি কেন 5 এর 6 হচ্ছে, তাহলে 5 এম জি এইচ আর ডিভাইডেড বাই 6 আর, দেখতেই পাচ্ছি আর গুলো কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 5 এর 6 এম জি এইচ হচ্ছে। বুঝতে পারলে? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলো কিন্তু মানে আমি অন্ধের মতো করতে শুরু করে দিয়েছিলাম, যে নর্মালি আমি এইচ এর মানটা বসাতে যাচ্ছিলাম, তাহলে কিন্তু এখানে অ্যান্সারটা ভুল হয়ে যেত। অঙ্কটাতে কিছু নেই, কিন্তু অপশনটাকে এমন করে সাজানো হয়েছে যাতে করে তোমরা ভুল করো, যাতে করে তোমরা এখানে ফাঁসো। তাই বারবার ধরে বলছি, টেস্ট দিয়েই কিন্তু এই এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করা পসিবল। টেস্ট কিন্তু বলছি, বারবার বলছি, টেস্ট কিন্তু অবশ্যই দেবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? তো নেক্সট অঙ্কটা কি বলেছে, বলছে গ্যাস এসকেপ ফ্রম দ্য সারফেস অফ প্ল্যানেট বিকজ ইট অ্যাকোয়ার অ্যান এসকেপ ভেলোসিটি। অবশ্যই গ্যাস এসকেপ করে যাচ্ছে, কারণ গ্যাসটা নিশ্চয়ই এসকেপ ভেলোসিটিকে অ্যাটেন্ড করছে, এসকেপ ভেলোসিটিকে সে অ্যাচিভ করছে। শুধুমাত্র গ্যাস নয়, যে কোনো জিনিসই এসকেপ করে যাবে যদি সে এসকেপ ভেলোসিটিকে অ্যাচিভ করে নেয়। ওটাই বলছে গ্যাস এসকেপ ফ্রম সারফেস অফ প্ল্যানেট বিকজ ইট অ্যাকোয়ার্স অ্যান এসকেপ ভেলোসিটি। অবশ্যই দ্য এসকেপ ভেলোসিটি উইল ডিপেন্ড অন হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর। আচ্ছা, এসকেপ ভেলোসিটি কার উপরে ডিপেন্ড করে? আমরা জানি এসকেপ ভেলোসিটি ভিই ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2 জিএম বাই আর। এবারে এই মাত্র বললাম যে স্মল জি ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জিএম হয়, এই মাত্র করলাম। তাহলে ভিই ইজ ইকুয়াল টু, আমি যদি জিএম এর মানটা যদি বসাই, তাহলে রুট আন্ডার 2 ইন্টু জি ইন্টু আর হবে, ঠিক আছে? এবারে তুমি মাসের মানটাও বসাতে পারো, যদি মাসের মানটা যদি বসিয়ে দাও, তাহলে কোথাও না কোথাও ভিই এর সঙ্গে যদি মাসের মানটা যদি বসিয়ে দাও, সমানুপাতিক হবে এম, মানে ডেনসিটি তো একটা আসবেই, এম এর জন্য আয়তন আসবে, আয়তনের জন্য আর কিউব আসবে, আর কিউব আর কাটাকাটি হয়ে আর স্কোয়ার আসবে। আর একটু আগে এটা এমসিকিউ তে করলাম যে ভিই, একটু আগে করলাম যে ভিই সমানুপাতিক আর ডেনসিটি, এটাও হবে। আর কি কি আছে দেখো, মাস অফ দ্য প্ল্যানেট, অবশ্যই দেখো না মাস অফ দ্য প্ল্যানেটের উপর ডিপেন্ড করে, অপশন 1 ঠিক আছে। মাস অফ দ্য পার্টিকেল এসকেপিং, এসকেপ ভেলোসিটি মাস অফ দ্য পার্টিকেল, কেন পার্টিকেলের উপর ডিপেন্ড, পার্টিকেলের মাসের উপর ডিপেন্ড করছে না, তাহলে অপশন 2 হবে না। টেম্পারেচার অফ দ্য প্ল্যানেট, এটার উপরও হবে না। রেডিয়াস অফ দ্য প্ল্যানেট, অবশ্যই রেডিয়াসের উপরে ডিপেন্ড করছে, রেডিয়াসের উপরে ডিপেন্ড করছে। তাহলে 1 আর 4 অ্যান্সার, আর 1 আর 4 কিন্তু অপশন 3 তে দেওয়া আছে, তাহলে অপশন 3 হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। অঙ্কটা যদি ভালো করে পড়ো, তাহলে কিন্তু নিজে থেকেই অঙ্কগুলো তুমি
অলরেডি করতে পারবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, দ্য ভ্যালু অফ এসকেপ ভেলোসিটি অন এ সার্টেন প্ল্যানেট ইজ 2 মিটার পার সেকেন্ড। এসকেপ ভেলোসিটি কত বলেছে, 2 কিলোমিটার পার সেকেন্ড, সরি। দেন দ্য ভ্যালু অফ অরবিটাল স্পিড ফর এ স্যাটেলাইট অরবিটিং ক্লোজ টু আর্থ সারফেস। আমাকে এসকেপ ভেলোসিটি দিয়ে দিয়েছে, আমাকে ভিই দিয়েছে, আমাকে অরবিটাল ভেলোসিটি ভিও চেয়েছে। এখন এসকেপ ভেলোসিটি ভিই আমরা জানি, এসকেপ ভেলোসিটি ভিই ইজ ইকুয়াল টু কত হয়, √2gm বাই আর, আর্থ সারফেসে। এখন অরবিটাল স্পিড ক্লোজ টু সারফেস, অরবিটাল স্পিড ভিও ইজ ইকুয়াল টু কত হয়, √gm বাই আর হয়, √gm বাই স্মল আর হয়, অ্যাকচুয়ালি আর প্লাস এইচ হয়, ঠিক আছে। আর যেহেতু ক্লোজ টু সারফেস বলেছে, তাহলে এইচ এর মানটা নিশ্চয়ই এখানে 0 হবে। এইচ এর মানটা যদি 0 হয়, তাহলে আমি এটাকে কাটতেও পারি। এখন আমি এটা বুঝতে পারছি যে ভিই ইজ ইকুয়াল টু √2 ভিও হচ্ছে, তুমি ভাগ দিয়ে বুঝতে পারছো, ভিই বাই ভিও ইজ ইকুয়াল টু √2 হচ্ছে। এখন আমাকে ভিইটা বলে দিয়েছে 2 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে অবশ্যই ভিওটা √2 কিলোমিটার পার সেকেন্ড হবে, √2 কিলোমিটার পার সেকেন্ড অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে এসকেপ স্পিড ফ্রম সারফেস অফ আর্থ ডাজ নট ডিপেন্ডস আপন। এসকেপ স্পিড ফ্রম সারফেস অফ আর্থ ডাজ নট ডিপেন্ড আপন। এসকেপ স্পিড কার উপরে ডিপেন্ড করে না। এইমাত্র দেখলাম এসকেপ স্পিড ভিই, এইমাত্র দেখলাম এসকেপ স্পিড ভিই ইজ ইকুয়াল টু হয় √2gm বাই আর। লেখার দরকার ছিল না, তাও লিখছি আর কি, ঠিক আছে, যাতে করে তোমাদের রিভাইজ হয়ে যায়। কি হয়, √2gr হয়। যদি ডেনসিটি দিয়ে প্রকাশ করতে চাও, তাহলে ভিই প্রপোর্শনাল টু আর ইন্টু √ρ হয়। তাহলে জি এর উপরে তো ডিপেন্ড করে, আমাকে কি চেয়েছে, ডাজ নট ডিপেন্ড অন চেয়েছে। অনেকে এখানেই ভুল করে দেয়, অনেকে কোয়েশ্চেনটা ভালো করে পড়ে না। এসকেপ স্পিড ফ্রম দ্য সারফেস অফ আর্থ ডাজ নট ডিপেন্ড আপন পড়লো, দিয়ে জি এর উপর ডিপেন্ড করে দাগ দিয়ে দেয়, ঠিক আছে। তো এগুলো খেয়াল রাখবে, ডাজ নট বলেছে না ডাজ বলেছে। জি তো হবে না, জি এর উপরে ডিপেন্ড করে, আর এর উপরেও ডিপেন্ড করে, অ্যাঙ্গেল অফ প্রজেকশনের উপরে কিন্তু ডিপেন্ড করে না। তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন হবে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। মাস অফ আর্থের উপরেও দেখো না ডিপেন্ড করে, যে মাস অফ আর্থের উপরে ডিপেন্ড করছে, তাহলে এটাও আমার হবে না। তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, হ্যাঁ। নেক্সট বলছে গিভেন বিলো আর টু স্টেটমেন্ট। আচ্ছা, অ্যাসারশন রিজন চেয়েছে, অ্যাসারশন কি বলেছে, আচ্ছা, a body becomes massless at center of earth। মাসলেস তো বাবু হয় না, বডি তো মাসলেস কোনোদিনও হয় না, মাসলেস তো হয় না। বডি মাসলেস কেন হতে যাবে, m ইজ ইকুয়াল টু 0 নট পসিবল, হবেই না, এটা তো হবেই না, এটা হবে না। কারণ কেন হবে না, this follows from g dash is equal to g into 1 minus dr। হ্যাঁ অবশ্যই, যত তুমি পৃথিবীর গভীরে যাবে তত গ্র্যাভিটির মান কমবে, কি রিলেশনে কমবে, g dash is equal to g into 1 minus d by r। এখন সেন্টারে কি হয়, সেন্টারে আমার d is equal to আমার r হয়ে যায়। আমাকে যদি আর্থের সেন্টারে যেতে হয়, তাহলে কতটা ডিস্টেন্স নিচে, কত ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, আর ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে g dash is equal to 0 হয়ে যাবে। g dash is equal to 0 হয়ে গেলে ওয়েট আমার 0 হবে, WEIGHT, ওয়েট is equal to 0 হবে, কারণ ওয়েট W is equal to কি হবে, W is equal to mg। আর যেহেতু সেন্টারে g dash is equal to m into g এর মান g dash হয়, তাহলে g dash is equal to 0 হচ্ছে, তাহলে W is equal to 0 হবে। তাহলে প্রথম কথা, মাসলেস তো জীবনে হবে না, মাসলেস পসিবলই নয়। তাহলে অ্যাসারশন ঠিক আছে, সরি অ্যাসারশন তো ভুল, অ্যাসারশন তো মাসলেস তো হবে না, রিজনটা বরং আমার ঠিক আছে।
তাহলে অ্যাসারশন রং, রিজন ঠিক। অ্যাসারশন ইজ নট কারেক্ট বাট রিজন ইজ কারেক্ট। তাহলে অপশন 4 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। অনেকে কি করবে জানো, অনেকে অপশন এ করে দেবে, অনেকে অপশন এ করে দেবে, কারণ মাসলেস কথাটা পড়বে না, সে ওয়েটলেস পড়বে। কারণ আমরা প্রত্যেকে জানি যে আর্থের সেন্টারে ওয়েটলেস ফিল হয়, ঠিক আছে? তো ওয়েটলেস আর মাসলেসের মধ্যে অনেকে গুলিয়ে ফেলবে। এবারে কি আছে, এবারে ম্যাগনেটিক ফিল্ডে চলে এসেছি। এতক্ষণ গ্র্যাভিটেশন করলাম, এবারে ম্যাগনেটিক ফিল্ড করব। কি বলছে দেখো, দ্য ইফেক্ট ডিউ টু লং ম্যাগনেটিক ফিল্ড, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অন এ ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেটিক নিডল। ম্যাগনেটিক নিডল মানে কি, চুম্বক শলাকা। আর আমরা জানি চুম্বক শলাকা সবসময় উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে। তাহলে ম্যাগনেটিক নিডল, এই ম্যাগনেটিক নিডল কথাটার মানেই হচ্ছে চুম্বক শলাকা। এটাকে আমি একটা বার ম্যাগনেটের সঙ্গে আমি তুলনা করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে বার ম্যাগনেটের সঙ্গে আমি তুলনা করতে পারি, ঠিক আছে? এবারে বার ম্যাগনেটকে আমরা, বার ম্যাগনেট মানে হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। বার ম্যাগনেট মানেই হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। ম্যাগনেটিক ডাইপোল। আর ম্যাগনেটিক ডাইপোল ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে যেরকম বিহেভ করবে, ইলেকট্রিক ডাইপোল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে সেরকম বিহেভ করবে। এখন ইলেকট্রিক ডাইপোলকে যখন আমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রেখে দিই, তখন সে টর্ক এক্সপিরিয়েন্স করে। এখানে দেখো না, প্রত্যেকটা জায়গায় টর্ক ফোর্স, টর্ক ফোর্স, টর্ক ফোর্স, ফোর্স টর্ক। আমাকে টর্ক আর ফোর্সের গল্প দিয়েছে। তুমি লক্ষ্য করে দেখো, আমি ইলেকট্রিক ডাইপোল একা দেখাচ্ছি, হ্যাঁ, কারণ ইলেকট্রিক ডাইপোল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে যেরকম বিহেভ করবে, ম্যাগনেটিক ডাইপোল ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে সেরকম বিহেভ করবে। তো এইখানে যদি এখানে একটা ফোর্স কাজ করবে, এখানে একটা ফোর্স কাজ করবে, তাহলে এটুকু তো বুঝতে পারলাম। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলো বা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে ম্যাগনেটিক ডাইপোল বা ম্যাগনেটিক নিডল এমনি বিহেভ করবে, আর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রিক ডাইপোল এরকম বিহেভ করবে। অবশ্যই দেখতে পাচ্ছ যে নেট ফোর্স কিন্তু আমার সবসময় জিরো হচ্ছে। এফ নেট তো আমার সবসময় জিরো হচ্ছে, এফ নেট ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে, কিন্তু টর্ক আমার নট ইকুয়াল টু জিরো আসছে, ঠিক আছে? নেট ফোর্স তো প্রেজেন্ট হবে না, তাহলে এটা তো আমার এমনি ভুল। বোথ টর্ক অ্যান্ড নেট ফোর্স অ্যাবসেন্ট, টর্ক তো অ্যাবসেন্ট হয় না, এটাও ভুল। টর্ক ইজ প্রেজেন্ট বাট নো নেট ফোর্স, হ্যাঁ অবশ্যই টর্ক তো প্রেজেন্ট থাকবে। আর টর্কের মান তো পি ক্রস ই হয় বা পি ক্রস বি হয়, যা খুশি তুমি বলতে পারো, টর্ক তো প্রেজেন্ট থাকে। তাহলে আমার অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? খেয়াল রাখবে অঙ্কগুলো করতে, মানে অঙ্কগুলো খেয়াল রাখবে। যাই হোক, নেক্সট অঙ্ক। A triangular loop of side L carries a current I, ঠিক আছে? ট্রায়াঙ্গুলার বলেছে, খেয়াল রাখবে, ট্রায়াঙ্গুলার বলেছে। Loop of side L carries a current I. It is placed in uniform magnetic field B such that plane of loop is plane of B. Plane of loop আর plane of B same। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু অবশ্যই π/2 বা 90 ডিগ্রি। কারণ ধরো না, এটা হচ্ছে সাপোজ করো প্লেন, ম্যাগনেটিক ফিল্ড এই প্লেন অফ কয়েলেই রয়েছে, এর এরিয়া ভেক্টর এদিকে কাজ করবে আর ম্যাগনেটিক ফিল্ড এদিকে কাজ করবে, থিটা 90 ডিগ্রি হবে, অসুবিধা নেই। টর্ক চেয়েছে, টর্ক টাউ ইজ ইকুয়াল টু কি হয়, এইমাত্র বললাম টর্ক টাউ ইজ ইকুয়াল টু পি,
যেহেতু এখানে ম্যাগনেট পড়ছে তাহলে পি ক্রস বি পড়বো। আর পি মানে কত হবে আই, আমরা জানি কোনো কারেন্ট ক্যারিং কয়েলের ক্ষেত্রে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পি এর ফর্মুলা হয় কারেন্ট ইনটু এরিয়া অফ দ্যাট কয়েল। তাহলে কারেন্ট ইনটু এরিয়া অফ দ্যাট কয়েল আই ইনটু এ, আর এটা হচ্ছে বি। আমি থিটা তো 90 ডিগ্রি, তাহলে sin 90 ইজ ইকুয়াল টু 1 হবে। আমি টাউ এর মান কত হবে আই ইনটু এ ইনটু বি, আর sin 90 মানে 1, তাহলে আইটা আই লিখবো। আচ্ছা দেখো, ম্যাক্সিমাম ছেলে মেয়ে কি ভুল করবে, ট্রায়াঙ্গুলার লুপ তো পড়বে না, সে এরিয়া অফ লুপ, এরিয়া ইনটু এরিয়া অর্থাৎ এল স্কোয়ার করে দেবে। এইখানেই গন্ডগোলটা হবে, এরিয়াটা কিন্তু এল স্কোয়ার করলে হবে না। আমরা জানি যে ট্রায়াঙ্গুলার লুপের ক্ষেত্রে বা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া ইজ ইকুয়াল টু রুট আন্ডার 3/4 ইনটু এল স্কোয়ার হয়, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হয়। তুমি যদি এখানে যদি ক্যালকুলেট করে দেখো এই ট্রায়াঙ্গেল লুপ, ঠিক আছে, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে হাইট, এটা যদি সাইড হয় তাহলে এই হাইটটা কত হবে রুট আন্ডার 3/2a হবে, ঠিক আছে। a sin 60, এটা হচ্ছে a cos 60, এটা হচ্ছে a sin 60, তাহলে এরিয়া কত হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু এটা মানে রুট আন্ডার 3/4, রুট আন্ডার 3/4, ভূমি কত a, উচ্চতা কত এখানেও a, তাহলে a স্কোয়ার হবে, ইনটু বি আসবে। রুট 3/4 কোথায় আছে, রুট 3/4 কিন্তু শুধুমাত্র আমার অপশন 4 এ দেওয়া আছে, তাহলে অপশন 4 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের গিভেন অ্যান্সার। দেখতে পাচ্ছ ভুলটা কোথায় করবে, দরকার নেই আই এ স্কোয়ার বি যাওয়ার দরকার নেই, দেখো না রুট আন্ডার 3/4 কোথায় আছে, রুট আন্ডার 3/4 তো তুমি ভুলটা করবে। এজ এ স্টুডেন্ট তো আমিও সেম ভুলটা করতাম না। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, an electric charge in uniform motion produce, electric charge in uniform motion, এই জায়গাটাতে কিন্তু এটা খুবই সহজ কোয়েশ্চেন, কিন্তু একটা চার্জ তোমাকে মুখস্থ রাখতে হবে। যখন ইলেকট্রিক, আমি এখানে ইলেকট্রিক চার্জের কথা আলোচনা করছি, ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ কি হয় যখন রেস্টে থাকে, ইলেকট্রিক চার্জ যখন রেস্টে থাকে অর্থাৎ যখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 হয়, ইলেকট্রিক চার্জ যখন মোশনে থাকে। এবার মোশনের দুটো কেস আসবে, একটা হচ্ছে ভি নট ইকুয়াল টু 0 কিন্তু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0। কেস নাম্বার 2 আসবে ভি নট ইকুয়াল টু 0 আবার এ নট ইকুয়াল টু 0। যখন এই কেসটা হয় তখন সেটা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। যখন ভি নট ইকুয়াল টু 0 কিন্তু এ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ অ্যাক্সিলারেশন যখন 0 হয় কিন্তু ভি নট ইকুয়াল টু যখন 0 হয়, তখন ইলেকট্রিক ফিল্ড তৈরি করে আবার ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে। আবার যখন পার্টিকেল এর ভেলোসিটি নট ইকুয়াল টু 0 হবে আর অ্যাক্সিলারেশন নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ যখন পার্টিকেলটা অ্যাক্সিলারেশন নিয়ে যখন মুভ করবে তখন কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ডও তৈরি করবে, ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করবে, আবার ইএম ওয়েভও তৈরি করবে। ইএম ওয়েভ, ইএম ওয়েভ মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও তৈরি করবে। এখন আমাকে কি বলছে, an electric charge in uniform motion, ইউনিফর্ম মোশন মানে কি, ইউনিফর্ম মোশন মানে হচ্ছে অবশ্যই a is equal to 0, a is equal to 0, a is equal to 0 তো সেই ইলেকট্রিক ফিল্ড তৈরি করে আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তাহলে বোথ ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট কি বলেছে, the magnetic field at a point at a large distance x on the axis of a current carrying coil, current carrying circular coil of small radius is proportional to, ঠিক আছে, আমাকে কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল ড্র করতে হবে, এই যে কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল, ঠিক আছে। এবারে এইখান থেকে একটা ডিস্টেন্স আমি অ্যাজিউম করছি, এটা এখানে একটা পয়েন্ট নিচ্ছি পি,
এখানে একটা পয়েন্ট নিচ্ছি পি। এই পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বুঝতে হবে কত, ম্যাগনেটিক ফিল্ড বুঝতে হবে কত হচ্ছে। ধরে নাও এই রেডিয়াসটা হচ্ছে এ, অ্যাক্সিয়াল ডিস্টেন্সটা হচ্ছে এক্স, অ্যাক্সিয়াল ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এর মধ্যে যে কারেন্ট আছে সেটা হচ্ছে আই। তাহলে ম্যাগনেটিক ফিল্ড এট পয়েন্ট পি বি ইজ ইকুয়াল টু কত হবে, মিউ নট আই এ স্কোয়ার বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দা পাওয়ার 3/2। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এই সূত্রটা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু ভুলে যায়, ভুললে চলবে না, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে। আচ্ছা, এবারে আমাকে কি বলেছে, x is much much greater than r, এখানে r ধরে করেছে, আমি a ধরে করেছি। তাহলে অ্যাকর্ডিং টু গিভেন কোয়েশ্চেন x much much greater than r, তাহলে এখানে যদি এর মানটা অনেক ছোট হয় x অপেক্ষা, আমি ধরতে আমি এখানে x ধরেছে, আমি x ধরেছি, r ধরেছে, আমি এখানে a ধরেছি, ঠিক আছে। যদি এই কেসটা যদি হয়, তাহলে আমি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার, লিখতে পারি এক্স স্কোয়ার। আর যদি এই পুরোটাকে এক্স স্কোয়ার লিখে দিই তাহলে এটা এক্স কিউব হয়ে উপরে উঠে যাবে। এটা যদি আমি এক্স স্কোয়ার লিখে দিই তাহলে এটা এক্স কিউব হয়ে যাবে। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি বি এর সঙ্গে এক্স কিউবের কি থাকবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে। তাহলে অপশন 4 হবে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে না কিছু জিনিস তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে দেখো, দেখো ম্যাগনেটিক ফিল্ড বি এর ফর্মুলা কি, মিউ নট আই এ স্কোয়ার 2 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দা পাওয়ার 3/2, এটা ফর্মুলা আমার। ঠিক আছে, এবারে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হয়, বি এট সেন্টার ইজ ইকুয়াল টু হয় মিউ নট আই বাই 2r, আরটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে মিউ নট আই বাই 2 এ যদি করতে হয় তাহলে এই ইকুয়েশনটাকে আমি সাজিয়ে লিখি মিউ নট ইন্টু আই বাই 2 ইন্টু এ, এটাকে যদি এভাবে লিখি। আর যেহেতু নিচে এ গুণ করলাম তাহলে নিশ্চয়ই উপরে এ, যেহেতু এ নিচে গুণ করলাম তাহলে একটা এ কে উপরে গুণ করতে হবে। এটাকে উপরে গুণ করার জন্য আমি এখানে এ কিউব লিখছি, আর এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দা পাওয়ার 3/2 লিখছি, লিখতে পারি। আচ্ছা, এবারে এই বিটাকে, আচ্ছা এইটাকে আমি ছাড়ো, এই বি এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এট সেন্টার, আমি এটাকে বি নট লিখলাম। এইটাকে আমি কি করি, এটাকে আমি লিখছি এ বাই রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করছি, দিয়ে এটাকে হোল কিউব করে দিচ্ছি। এই মাত্র ছবি ড্র করলাম না, দেখো তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স, তাহলে এটা কত হবে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বাই এটা হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বাই এটা হবে। ঠিক আছে, তাহলে এটাকে সাইন থিটা লেখা যেতে পারে না,
তাহলে আমি দেখতে পাচ্ছি বি ইজ ইকুয়াল টু বি নট ইন্টু সাইন কিউব থিটা হচ্ছে। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সূত্রটা মুখস্থ রাখাটা খুব দরকার আমার মনে হয়, তাই জন্য লিখিয়ে দিলাম। আর বাই দ্য ওয়ে মুখস্থ করতেও সুবিধা, মুখস্থ করতেও সুবিধা, ঠিক আছে। তো এই সূত্রটা আমি বলবো মুখস্থ রাখবে, ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে। এই সূত্র দিয়ে কিন্তু খুব ইজিলি অঙ্ক হয়ে যায়। তোমাকে না কিরকম ভাবে কোশ্চেন দেবে বলো তো, তোমাকে বলবে যে এটা এ বলে দেবে, ডিস্টেন্সটাকে এমন দিয়ে দেবে না যে থিটার মানটা 60 ডিগ্রি বা 30 ডিগ্রি পড়ে যাবে। আর 60 ডিগ্রি বা 30 ডিগ্রি যদি পড়ে যায় না, তাহলে তুমি ইজিলি sin 60 sin 30 এর মান বসিয়ে ইজিলি অঙ্কটাকে তুমি করতে পারবে। বুঝতে পারছো? এরকম কোশ্চেন দিয়ে দেয় কিন্তু। সাপোজ করো এখানে এ এর মানটা সাপোজ করো রেডিয়াসটা এ বলে দিল আর ডিস্টেন্স এক্সটা বলে দিল সাপোজ করো a/√3। তাহলে অঙ্কটা কিভাবে করবে? এটা যদি a হয়, এটা যদি a/√3 হয়, তাহলে tan থিটা মানে 1/√3, থিটার মানটা তোমার 30 ডিগ্রি আসছে, তাহলে sin কিউব 30 ডিগ্রি মানে sin কিউব 30 মানে sin কিউব sin 30 মানে হাফ হয়, তাহলে sin কিউব 30 মানে তোমার 1/8 চলে আসবে। তোমাকে যদি বলে দেয় তাহলে এখান থেকে বুঝতে পারছো যে থিটা ইজ ইকুয়াল টু, এখানে তুমি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছ tan থিটা ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3 আসছে। থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? 30 ডিগ্রি আসবে। তাহলে সিম্পলি এখান থেকে বি ইজ ইকুয়াল টু b0 সাইন কিউব থিটা মানে 1/8 করে দেবে, মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। এবারে সাপোজ করো এখানে এ বলে দিল, এটাকে এক্সটাকে a√3 বলে দিল, তাহলে তুমি থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি পেয়ে যাচ্ছ। তুমি তখন অ্যান্সার বের করতে পারবে। এটাকে এ বললো, তোমাকে বললো যে অ্যাক্সিস থেকে মানে সেন্টার থেকে অ্যাক্সিস বরাবর এই ডিসটেন্সে কত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তখন তুমি এই ফর্মুলা লাগিয়ে তুমি ইজিলি করতে পারবে। এটা লাগিয়ে তুমি ইজিলি করতে পারবে, ঠিক আছে। তাই জন্য এই ফর্মুলাটা মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। যদি এই ফর্মুলা যদি মুখস্থ থাকে তাহলে অঙ্কগুলো তুমি ইজিলি খুব কম সময়ের মধ্যে পরীক্ষাতে করতে পারবে। যাই হোক, নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে কারেন্ট I flows through a long conducting wire bent at a right angle as shown in the figure. The magnetic field at point P on the right bisector of the angle XOY আচ্ছা of angle XOY at a distance R from O। ঠিক আছে, আমাকে P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত জানতে চেয়েছে। সোজা কথা, এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হচ্ছে? এটার জন্য এটা ডান দিকে পড়ছে, মানে এটার জন্য ক্রস হবে আর এটার জন্য ক্রস হবে, দুটো ম্যাগনেটিক ফিল্ড সেম ডাইরেকশনে তৈরি করছে। তাহলে পি পয়েন্টে যে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড হবে এটা নিশ্চয়ই যোগ হয়ে যাবে, B1 প্লাস B2 হবে, যোগ হয়ে যাবে, অবশ্যই যোগ হবে, কারণ এটার জন্য ক্রস তৈরি হবে, এটার জন্য ক্রস তৈরি হবে। এখন দেখো যাই হোক আমাকে করে দেখতে হবে। এবারে লক্ষ্য করে দেখো, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড যা হবে এর জন্য ম্যাগনেটিক ফিল্ড তাই হবে। B1 ইজ ইকুয়াল টু B2 হবে, আর ধরে নিচ্ছি এটা ইজ ইকুয়াল টু B0, তাহলে এক কথায় B ইজ ইকুয়াল টু কত হবে? 2B0 হবে। আর আমি জানি না তোমাদের মুখস্থ আছে না নেই, আমি তাও করে দেখাচ্ছি। এটা হচ্ছে স্ট্রেট ওয়্যার, স্ট্রেট ওয়্যার এটা ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত গেছে। এটা ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত গেছে। এটা হচ্ছে পি পয়েন্ট, পি পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বি ক্যালকুলেট করতে হবে। ধরে নাও এটা হচ্ছে থিটা,
আর যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত গেছে, যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত গেছে, তাহলে এটা নিশ্চয়ই আমার রাইট অ্যাঙ্গেল হবে। তাহলে এটা থিটা, এটা π/2, তাহলে b0 এর মান কত হবে? b0 এর মান হবে 2 μ0/4π μ0I/4π sin θ1 প্লাস sin θ2। sin θ1 মানে sin 90 এক হচ্ছে, আর sin θ2 মানে sin 45 ডিগ্রি 1/√2 হচ্ছে। √2 + 1 √2 + 1, অপশন 1 তো হবে না, অপশন 2 ও হবে না, কারণ এখানে √2 + 1 আসবে। কাটাকাটি করতে হবে এবারে। কাটাকাটি যদি করতে হয়, যদি কাটাকাটি করতে হয় কি হবে? আমার তো যে অ্যান্সারটা বেরোচ্ছে, টু এখানে আসছে √2 + 1, এখানে আসছে √2, আর এখানে আসছে μ0I/4π। কি করে হবে অঙ্কটা? The magnetic field at point P on the right bisector of the angle XY। আচ্ছা, সরি, এই ডিস্টেন্সটা যদি r হয় তবে সেই ক্ষেত্রে এটা r হয়। ঠিক, ভুলটা কোথায় করেছি? এটা যদি r হয় তাহলে b0 = এই সূত্রটা বসে। ঠিক আছে, আমি তো ডিস্টেন্সটাই লিখিনি, প্রবলেমটা হচ্ছে ওইখানে। b0 এর মান হবে সিম্পল, দেখো b0 = হবে μ0I/4πr, 1 + sin θ হয়, হ্যাঁ 1 + sin θ, যেখানে এই ডিস্টেন্সটাকে আমি আর ধরে নিই। কিন্তু লক্ষ্য করে দেখো এই ডিস্টেন্সটা এখানে আমাকে আর দিয়ে দিয়েছে, তাহলে কোথাও না কোথাও আমাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে, এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। এখন এটা যদি আর হয়, এটা r cos θ, এটা r sin θ, এটা হচ্ছে r cos θ, এটা হচ্ছে r sin θ, তাহলে r sin θ এর মান কত হবে? r/√2 হবে। আমি rটা লিখতেই ভুলে গেছি, এখানে একটা r/√2, তো সাপোজ করো এটাকে আমি x ধরে নিচ্ছি, এটা এখানে আপাতত x লিখছি, x এর মানটা এখানে r/√2 বসিয়ে দিচ্ছি, r/√2 বসিয়ে দিচ্ছি, তাহলে ইজিলি √2 কেটে যাচ্ছে, তাহলে 2 × √2 + 1 এই যে অপশন 4। তাহলে আমার যে ফাইনাল অ্যান্সারটা আসছে √2 + 1 μ0 × 2I/4πr। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? যাই হোক, তো এই ভুলটা দেখো আমি করছি, কিন্তু পরীক্ষার হলে তোমরাও করতে পারো, তাই জন্যই হচ্ছে প্র্যাকটিস। সূত্র মুখস্থ থাকবে, তাও দেখবে অ্যান্সারে মিলছে না। ঠিক আছে, চলো এই অঙ্কটা। ম্যাগনেটিক ফিল্ড সেন্টার বলেছে, এটা ক্লকওয়াইজ, আমরা জানি ক্লকওয়াইজ দিকে কারেন্ট গেলে ক্রস তৈরি করে, ক্লকওয়াইজ দিকে কারেন্ট গেলে ক্রস তৈরি করে, এও ক্রস করবে, তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড যোগ হয়ে যাবে, তাহলে B = নিশ্চয়ই আমার B1 + B2 হবে। এবারে যদি কেন্দ্রে আলফা কোণ তৈরি করত, প্রথম কথা এটা হচ্ছে পুরো সার্কেলের 4 ভাগের 3 ভাগ, এই যে এটা হচ্ছে কমপ্লিট সার্কেলের 3/4 ভাগ, আর এটা হচ্ছে কমপ্লিট সার্কেলের 1/4 ভাগ। কমপ্লিট সার্কেলের জন্য কত তৈরি হয়?
কমপ্লিট সার্কেলের জন্য তৈরি হয় মিউ নট আই বাই 2r, এখানে হবে মিউ নট আই বাই 2, রেডিয়াসের জায়গায় আর বসবে 2r, আর যেহেতু 3/4 ভাগ তাই জন্য এখানে 3/4 গুণ হবে। আর b2 এর মানটা কত হবে? মিউ নট আই বাই 2, রেডিয়াসের মানটা এখানে 2r বলেছে, তাহলে এখানে 2r হবে। আর যেহেতু এটা কমপ্লিট সার্কেলের 1/4 ভাগ, তাহলে এখানে 1/4 গুণ হবে। তাহলে আমি এইখান থেকে মিউ নট আই বাই 2r যদি কমন নিই, আমি যদি এইখান থেকে মিউ নট আই বাই 2r যদি কমন নিই, তাহলে এখান থেকে আসছে 3/4, আর এখানে আসছে তোমার 2r, যদি 1/8 আসছে, এখানে 1/8 আসছে। আমি যদি লসাগু বের করি, এটা 6/8 হবে প্লাস 1/8, 7/8, 7/8 মানে 7/16 হবে এক কথায়, 7/16। 7/16 কোথায় আছে? 7/16 একমাত্র অপশন 2 এ আছে, 7/16 হচ্ছে অ্যান্সার। এটাও হতে পারে, এটাও হতে পারে, ঠিক 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 ঠিক। এই দুটো তো এমনিতেই হবে না, 5/16, 5/16 তো এমনিতেই হবে না। এখন লক্ষ্য করো, দেখো আমি বলেছিলাম এটাও ক্রস তৈরি করছে, এটাও ক্রস তৈরি করছে, তাহলে ক্রস শুধুমাত্র অপশন 1 এ আছে, তাহলে অপশন 1 হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। আমি কিন্তু আর করে দেখলাম না, শুধুমাত্র 7/16টা করলাম, মিউ নট আই বাই এত সব জায়গাতেই হবে। চলো করেছি যখন, লিখতে অসুবিধা কি আছে, লিখেই দিই, করতে তো আর সময় লাগছে না। বুঝতে পারলে? চলো নেক্সট কি বলছে? এ চার্জ পার্টিকেল এন্টার্স এ ম্যাগনেটিক ফিল্ড এট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড দ্য পাথ অফ পার্টিকেল ইজ। আচ্ছা দেখো, থিটা ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে পাথটা কি হয়? এই ক্ষেত্রে পাথটা হয় সার্কুলার। থিটা ইজ ইকুয়াল টু, যদি থিটা π/2 যদি না হয়, থিটা অ্যাঙ্গেলে যদি প্রডিউস করে, থিটা অ্যাঙ্গেলে যদি ঢুকে, তাহলে পাথটা হেলিক্স হয়, পাথটা আমার হেলিক্স হবে, এই হেলিক্যাল পাথ হবে, হেলিক্যাল পাথ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, খেয়াল রাখবে। আচ্ছা, এটা হচ্ছে একটু ডাউটফুল কোয়েশ্চেন, আগে থেকেই বলে দিচ্ছি ডাউটফুল কোয়েশ্চেন, ঠিক আছে? তো এটা একটু মুখস্থ রাখবে। হ্যাঁ, বলছে এ এন্ড বি আর টু কন্ডাক্টর ক্যারিং এ কারেন্ট আই ইন সেম ডাইরেকশন। প্রথম কথা, সেম ডাইরেকশন, এটা হচ্ছে কারেন্ট ক্যারিং ওয়্যার, সেম ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, তাহলে অবশ্যই এদের মধ্যে কারেন্ট ক্যারিং ওয়্যার, তো তাহলে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, ম্যাগনেটিক ফোর্স কাজ করবে। আর যেহেতু সেম, কারেন্টের ডাইরেকশনটা যেহেতু সেম, তাহলে এটা অবশ্যই অ্যাট্রাকশন হবে, এটা অবশ্যই অ্যাট্রাকশন হবে। এক্স এন্ড ওয়াই আর টু ইলেকট্রন বিমস, ইলেকট্রন বিমস। এখন ইলেকট্রন বিমস মানে এটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, আবার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এখন এইখানে যে ডাইরেকশনে কারেন্ট যাবে, ইলেকট্রন যদি এদিকে মুভ করে, তাহলে কারেন্ট এখানে এই ডাইরেকশনে যাবে, কারেন্ট এখানে এই ডাইরেকশনে যাবে, তাহলে এইখানে আমার ম্যাগনেটিক ফোর্সও কাজ করবে, আবার ইলেকট্রিক ফোর্সও কাজ করবে। এখানে আমার ম্যাগনেটিক ফোর্সও কাজ করবে, আর ইলেকট্রিক ফোর্সও কাজ করবে। ম্যাগনেটিক ফোর্সটা অবশ্যই অ্যাট্রাকশন ইন নেচার হবে, আর ইলেকট্রিক ফোর্স যেহেতু সেম চার্জ, তাহলে রিপালশন ইন নেচার হবে। এখন ঘটনা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, এখন এফ বি ম্যাগনেটিক ফোর্সের মান কম হয় আর ইলেকট্রিক ফোর্সের মান বেশি হয়, এটা মুখস্থ, এটাই হচ্ছে এখানে মুখস্থ রাখার জায়গা। ম্যাগনেটিক ফোর্সের মান কম হয় আর ইলেকট্রিক ফোর্সের মান বেশি হয়, এটাই মুখস্থ রাখার জায়গা, এটাই খেয়াল রাখবে। যেহেতু ইলেকট্রিক ফোর্স বেশি, তাহলে রিপালশন বেশি, তাহলে নেট ফোর্সটা এখানে কিন্তু রিপালশন হবে, এফ নেট, এফ ইজ ইকুয়াল টু রিপালশন হবে। হ্যাঁ, এটাই কিন্তু খেয়াল রাখবে। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে কিন্তু রিপালশন কাজ করবে, আর এদের মধ্যে কিন্তু অ্যাট্রাকশন কাজ করবে। তাহলে এ আর বি এর মধ্যে রিপালশন বিটুইন এ এন্ড বি হবে না, অ্যাট্রাকশন বিটুইন এ এন্ড বি এটা ঠিক আছে, রিপালশন বিটুইন এক্স এন্ড ওয়াই এটাও ঠিক আছে, তাহলে অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। বাহ, আবার
সার্কুলার টাইপ কোয়েশ্চেন। প্রথম কথা দেখো, এগুলো প্রত্যেকটাই কিন্তু এটা একটা বৃত্তের অংশ, আর বৃত্তের অংশ যদি দেওয়া থাকে না, যদি বৃত্তের অংশ যদি দেওয়া থাকে, যদি এরকম বৃত্তের অংশ যদি হয়, এটা থিটা যদি হয়, এখানে যদি আই কারেন্ট যদি যায়, আর রেডিয়াসটা যদি আর হয়, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ড বি তৈরি হয়, এটা খেয়াল রাখবে, মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু থিটা। খেয়াল রাখবে, আমি অঙ্কটা মুখস্থ রাখিনি, এর প্রমাণটা মুখস্থ রাখিনি, করতে করতে মুখস্থ হয়ে গেছে। কি করে হলো? যদি ফুল সার্কেল হতো তাহলে 2 পাই অ্যাঙ্গেল করতো, ফুল সার্কেল হলে আমার 2 পাই অ্যাঙ্গেল করতো, তাহলে 2 পাই অ্যাঙ্গেলের জন্য যেটা হবে, এটা হবে মিউ নট আই বাই 2 আর, মিউ নট আই বাই 2 আর। তাহলে একক অ্যাঙ্গেলের জন্য হবে মিউ নট আই বাই 4 পাই আর। তাহলে থিটা অ্যাঙ্গেলের জন্য কত হবে? থিটা অ্যাঙ্গেলের জন্য হবে মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু থিটা। মুখস্থ রাখতে হবে। তাহলে এটার জন্য মিউ নট আই বাই 4 পাই আর ইন্টু থিটা হবে, এটার জন্য তাই হবে, এটার জন্য তাই হবে। কিন্তু লক্ষ্য করে দেখো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু রেডিয়াসটা আলাদা, ঠিক আছে? এখানেই গল্পটা চেঞ্জ হবে। এর জন্য রেডিয়াসটা হচ্ছে 3r, এর জন্য রেডিয়াসটা হচ্ছে 2r, এর জন্য রেডিয়াসটা হচ্ছে r। এটা শুধু খেয়াল রাখবে। তাহলে মিউ নট আই, আমার যে রেজাল্টেন্ট অ্যান্সারটা বেরোবে, মিউ নট আই বাই 4 পাই, আচ্ছা মিউ নট আই, আচ্ছা ছাড়ো ছাড়ো ছাড়ো, মিউ নট আই থিটা বাই 4 পাই বাই 4 পাই, এটা তো আমার কমন। এটার জন্য আসবে 1/3r। আচ্ছা হ্যাঁ, লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে কোন দিকে? ক্লকওয়াইজ, তাহলে এটা কিন্তু ক্রস তৈরি করবে। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটার জন্য ডট তৈরি হবে। এটাও হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এটার জন্য ক্রস তৈরি হবে। আর যেহেতু ক্রসের দলটা ভারী, তাই জন্য ক্রসটাকে আমি পজিটিভ ধরবো। ক্রসের দলটা ভারী, তাই জন্য ক্রসটাকে পজিটিভ ধরবো। তাহলে 1/3r, আচ্ছা আরটাকেও, আচ্ছা 1/3r, ডটটাকে মাইনাস ধরছি, তাহলে মাইনাস অফ 1/2r, আবার এখানে প্লাস অফ 1/r। তাহলে আমি যদি এখানে মিউ নট আই, মিউ নট আই, মিউ নট আই থিটা বাই 4 পাই আর যদি কমন নিয়ে নি, তাহলে আর যদি লসাগু যদি এখানে করি 6, এটা আসবে 2, এটা আসবে 3, আর এটা আসবে 6। 6 আর 2 8, 8 থেকে 3 বাদ দিলে হয় 5, তাহলে 5 এর 24, এই তো অপশন 1। 6 থেকে 2, 6 2 8, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে উপরে আছে 5, 5 কিন্তু অপশন একই রয়েছে, তাই জন্য 5 হচ্ছে আমার এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। আর 6 4 24, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। বলছে লং স্ট্রেট ওয়্যার ক্যারিং এ কারেন্ট অফ 30 অ্যাম্পিয়ার ইজ প্লেসড ইন অ্যান এক্সটার্নাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অফ ইন্ডাকশন। বি এর মান বলে দিয়েছে, আই এর মান বলে দিয়েছে, ভালো কথা। এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে আই এর মান। দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাক্টিং প্যারালাল টু ডাইরেকশন অফ কারেন্ট। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কারেন্টের ডাইরেকশনের সঙ্গে প্যারালালি কাজ করছে। The magnitude of the resultant magnetic induction in Tesla at 0.2 centimeter away from the wire is, আচ্ছা লং স্ট্রেট ওয়্যার আছে,
ম্যাগনেটিক ফিল্ডটা ডাইরেকশন অফ কারেন্টের সঙ্গে প্যারালালি কাজ করছে। ম্যাগনেটিক ফিল্ড আমার ডাইরেকশন অফ কারেন্টের সঙ্গে প্যারালালি কাজ করছে। ভালো কথা। এরকম কেস। এবার এই ওয়্যারের মধ্যে একটা কারেন্ট আই যাচ্ছে, এই ওয়্যারের মধ্যে একটা কারেন্ট আমার আই যাচ্ছে। সাপোজ করো এই পয়েন্টে আমি নেট ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইছি, তাহলে এই ওয়্যারের জন্য ধরে নাও এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এই ওয়্যারের জন্য এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড হবে ক্রস ডাইরেকশনে, আর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডটা আছে এই ডাইরেকশনে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড যদি B1 হয় আর এই ম্যাগনেটিক ফিল্ড যদি B2 হয়, মানে এইটা যদি B2 হয়, ছাড়ো, এটা যদি আমার B2 হয়, দুটো ম্যাগনেটিক ফিল্ড যেহেতু একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড B ইজ ইকুয়াল টু রুট আন্ডার B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার হবে, B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার হবে। হবে কি হবে না? এখন B1 এর মানটা কত? B1 এর মানটা হচ্ছে মিউ নট I বাই মিউ নট বাই 4 পাই 2I বাই R। মিউ নট বাই 4 পাই কে আমি লিখতে পারি 10 টু দ্য পাওয়ার -7, 2I বাই R। 2I এর মান কত? 30 অ্যাম্পিয়ার। আর এর মানটা কত আছে? আর এর মানটা আছে তোমার 2 সেন্টিমিটার। তাহলে মিটারে করতে গেলে 2/100। ইজিলি দেখো কাটাকাটি যাচ্ছে, কত হচ্ছে? 1 2 3 10 টু দ্য পাওয়ার -4। তাহলে এখানে হচ্ছে তোমার 3 × 10 টু দ্য পাওয়ার -4। তাহলে এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড B1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 × 10 টু দ্য পাওয়ার -4। বাইরে থেকে এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ড লাগিয়েছিলাম B2 ইজ ইকুয়াল টু, সেটা হচ্ছে 4 × 10 টু দ্য পাওয়ার -4। আর B ইজ ইকুয়াল টু B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার যদি করতে হয়, তাহলে B এর যে ফাইনাল মান আসবে সেটা আমার রুট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার হয়, তাহলে 5 × 10 টু দ্য পাওয়ার -4 আসবে। আর 5 × 10 টু দ্য পাওয়ার -4 দেখো কোথায় আছে? অপশন 3 তে রয়েছে। তাহলে অপশন 3 হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এইখানে কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু ভুল করবে, এগুলো কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, এই যে এইটাই ভাবতে পারবে না, এইটাই ছেলেমেয়েরা ভাবতে পারবে না, দিয়ে গন্ডগোলটা তৈরি হবে। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? বলছে টু সার্কুলার কয়েল X and Y হ্যাভিং ইকুয়াল নাম্বার অফ টার্নস ক্যারিং ইকুয়াল কারেন্ট ইন সেম সেন্স and subtended same solid angle at point O। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইফ দ্য স্মলার কয়েল X ইজ মিডওয়ে, আচ্ছা X টা মিডল পয়েন্টে আছে বলেছে, কোনো অসুবিধা নেই। কি বলেছে? if smaller coil X is midway between O and Y, then if we represent the magnetic induction due to the bigger coil Y at O, By is that due to smaller coil X at O as Bx, then আচ্ছা Bx আর By এর মধ্যে সম্পর্ক চেয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। Bx আর By এর মধ্যে সম্পর্ক চেয়েছে। লক্ষ্য করে দেখো থিটাটা সেম এখানে। আমরা এইমাত্র দেখলাম যে B ইজ ইকুয়াল টু কি হয়? B ইজ ইকুয়াল টু, আমি একটা সূত্র মুখস্থ করতে বলেছিলাম, B ইজ ইকুয়াল টু B0 sin কিউব থিটা হয়। থিটার মানটা সেম, তাহলে থিটা নিয়ে কোনো কাজ করব না। তাহলে সিম্পলি আমি B, আবার B0 ইজ ইকুয়াল টু কত হয়? মিউ নট I বাই 2R হয়। মিউ নট I বাই 2R, 2R কে আমি 2A করছি। হ্যাঁ, আর এটাকে সাইন কিউব থিটা করে দিচ্ছি, সাইন কিউব থিটা। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি যে B, আচ্ছা এটাকে B করো, ছাড়ো। তাহলে B এর সঙ্গে A এর কি রিলেশন? ব্যস্তানুপাতিক রিলেশন। কেন ব্যস্তানুপাতিক রিলেশন? কারণ সাইন থিটাটা কনস্ট্যান্ট, আইটা কনস্ট্যান্ট। দেখো সেম ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে, সেম সেন্সে কারেন্ট যাচ্ছে, তাহলে B এর সঙ্গে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমি দেখতে পাচ্ছি যে Bx বাই By রেডিয়াস অফ
x বাই রেডিয়াস অফ y, রেডিয়াস অফ x ইজ ইকুয়াল টু r বলেছে, আর রেডিয়াস অফ y ইজ ইকুয়াল টু 2r বলেছে, রেশিওটা 1:2 হচ্ছে, তাহলে bx বাই by ইজ ইকুয়াল টু 1:2 হচ্ছে, bx বাই by ইজ ইকুয়াল টু 1:2 হচ্ছে, bx বাই by যদি 1:2 হয় তাহলে by বাই bx 2 হবে, তাহলে অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। এবার যদি এই সূত্রটা যদি তোমার মুখস্থ না থাকতো অঙ্কটা কিন্তু কিন্তু করতে একদম হিমশিম খেয়ে যেতে। তাহলে আবার বলছি যে জিনিসগুলো ইম্পর্টেন্ট কথাগুলো মেনে চলো, হ্যাঁ। আর এই যে এক্সপিরিয়েন্স গুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো কিন্তু অনেক বেশিবার অঙ্ক করার ফলে এসছে, রাতারাতি কিন্তু আসেনি। তাই জন্য বলছি যত বেশি অঙ্ক করবে, যত বেশি টেস্ট দেবে, তত বেশি তোমাদের কি বলে ওটাকে বুঝতে পারবে যে কোনগুলো মুখস্থ রাখতে হবে, কোনগুলো মুখস্থ রাখতে হবে না, কি রকম ধরনের কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। বলছে স্ট্রেট ম্যাগনেটাইজড ওয়্যার অফ ম্যাগনেটিক মোমেন্ট এম ইজ ফোল্ডেড অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম, দ্য নিউ ভ্যালু অফ ম্যাগনেটিক মোমেন্ট ইজ। ম্যাগনেটিক মোমেন্টের নিউ ভ্যালু জানতে চাইছে। দেখো ম্যাগনেটিক মোমেন্ট এম, ম্যাগনেটিক মোমেন্ট ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু ম্যাগনেটিক পোল স্ট্রেংথ ইনটু এফেক্টিভ লেন্থ। এখন আমি তো পোল স্ট্রেংথের তো কোনো পরিবর্তন করিনি, তাহলে আমি এটুকু বুঝতে পারলাম মোমেন্টের সঙ্গে এফেক্টিভ লেন্থের সমানুপাতিক সম্পর্ক, মোমেন্টের সঙ্গে লেন্থের সমানুপাতিক সম্পর্ক। লেন্থ মানে এখানে এফেক্টিভ লেন্থ কথা বলা হচ্ছে, হ্যাঁ এখানে এফেক্টিভ লেন্থ বলা হচ্ছে। এখন এই লেন্থটা এল ছিল, এফেক্টিভ লেন্থ মানে এখানে এই লেন্থটাকে বলা হচ্ছে, এই লেন্থটাকে বলা হচ্ছে। এখন তুমি লক্ষ্য করে দেখো এটা 120 ডিগ্রি, তাহলে এটা অবস্থায় 60 ডিগ্রি হবে, এটা এটা 60 হবে, এটা 60 হবে। এখন এই রেডিয়াসটা যদি আর হয়, এই লেন্থটা যদি এল হয়, তাহলে এই পুরোটাও নিশ্চয়ই আমার এল হবে, এই পুরোটাও নিশ্চয়ই আমার এল হবে। আর যেহেতু 120 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাহলে 120 ডিগ্রি মানে কত? পুরো বৃত্তের 1/3 ভাগ, এটা হচ্ছে পুরো বৃত্তের 1/3 ভাগ। তাহলে পরিধি কত হয়? 2 ইন্টু পাই ইন্টু আর হয়, আর এটা পুরো বৃত্তের কত ভাগ? 1/3 ভাগ। এটা হচ্ছে এল আমার, এটাই হচ্ছে এল আমার। তাহলে আরটা কোথাও না কোথাও হবে 3l/2π হবে। এখন লক্ষ্য করে দেখো এটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে আর cos 60 আর এটা হচ্ছে আর sin 60, আর sin 60 মানে হচ্ছে √3/2 ইন্টু আর। এটা যদি √3/2r হয়, এটা হয়ে গেছে √3/2r। তাহলে পুরো এফেক্টিভ লেন্থ এল ইজ ইকুয়াল টু হবে, পুরো এফেক্টিভ লেন্থ এল ইজ ইকুয়াল টু হবে √3/2r ইন্টু 2, তাহলে এটা √3r হবে। এই পুরো লেন্থটা কত হবে? এই পুরো লেন্থটা আমার আসবে এই পুরো লেন্থটা আসবে √3, আর রেডিয়াসের মানটা কত হচ্ছে? রেডিয়াসের মানটা 3l/2π হচ্ছে, 3l/2π হচ্ছে। আগের লেন্থটা কত ছিল? এল ছিল। লেন্থটা এল থাকার জন্য ম্যাগনেটিক মোমেন্ট এম ছিল। এখন লেন্থটা কত হয়ে গেছে? 3√3/2π হয়ে গেছে, 3√3/2π এত গুণ হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই ম্যাগনেটিক মোমেন্টটাও আমার এত গুণই হবে। আর এটা আমার কত নাম্বার অপশনে দেওয়া আছে? এটা আমার অপশন 1 এ দেওয়া আছে, তাহলে অপশন 1 হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো। বলছে a helium nucleus makes a full rotation in a circle of radius 0.8 meter
আমাকে এখানে রেডিয়াসটা বলেছে 0.8 মিটার ইন 2 সেকেন্ড, টাইম পিরিয়ডটা বলেছে 2 সেকেন্ড, এটা হচ্ছে রেডিয়াসটা বলেছে 0.8 মিটার। দ্য ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড বি at the center of the circle will be, আচ্ছা সেন্টার অফ দ্য সার্কেল হিলিয়াম নিউক্লিয়াস, এই যে হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে চার্জ কিউ ইজ ইকুয়াল টু কত হবে? চার্জ কিউ ইজ ইকুয়াল টু নিশ্চয়ই আমার 2e হবে, ঠিক আছে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো হিলিয়াম নিউক্লিয়াসটা এরকম করে রোটেট করছে। হিলিয়াম নিউক্লিয়াস যদি রোটেট করে তাহলে তার জন্য একটা কারেন্ট তৈরি হবে, কারেন্ট আই তৈরি হবে। আর আই এর মান কত হবে? আই এর মান হবে কিউ বাই টি, কিউ বাই টি। আর কিউ এর মান কত হবে? 2e, আর টাইম পিরিয়ডের মানটা 2 সেকেন্ড, তাহলে আই ইজ ইকুয়াল টু কোথাও না কোথাও আই ইজ ইকুয়াল টু ই হবে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবারে বি সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু কত হয়? মিউ নট আই বাই 2 আর হয়, মিউ নট আই বাই 2 আর হয়। এখন মিউ নট এর মান কত হয়? 4 পাই, আরে মিউ নটটাকে তো মিউ নটে রেখেছে, অসুবিধা নেই, মিউ নটটা মিউ নটই থাক। আই এর মানটা কত হবে? 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19, 10 টু দ্য পাওয়ার মাইনাস 19, 2 আর 2, রেডিয়াসের মানটা কত আছে? রেডিয়াসের মানটা আছে 0.8 মিটার, 0.8। এখন ঘটনা হচ্ছে 0.8 টু যা 1.6 হয়, কেটে গেল, তাহলে 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 মিউ নট, 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 মিউ নট, অপশন 2, অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো এই অঙ্কগুলো কিন্তু ছেলেমেয়েরা ভুল করেছে, তাই জন্য দেওয়া আছে তোমাদেরকে, তোমরাও ভুল করতে পারো, এই জিনিসগুলো যেন খেয়াল থাকে, ঠিক আছে। নেক্সট, নেক্সট কি বলছে দেখো, বলছে an electron moving with a speed u along positive x axis and y is equal to 0 enter in a region of uniform magnetic field b is equal to কত বলেছে? b not k cap, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, which exist in to the right of y axis, অসুবিধা নেই, y এর রাইট অ্যাক্সিস বরাবর এক্সিস্ট করছে। the electron exit from the region after some time with speed v at coordinate y, then y এর মানটা কি হবে? প্রথম কথা তুমি লক্ষ্য করে দেখো, আমাকে u এর মানটা ক্যালকুলেট করতে, u এর মানটা বলে দিয়েছে, বলছে যখন ম্যাগনেটিক ফিল্ড থেকে বেরোবে তখন কত স্পিডে বেরোচ্ছে? v স্পিডে বেরোচ্ছে। প্রথম কথা আমাকে দেখতে হবে v এর মানটা u এর থেকে বেশি হয় না, কম হয় না, সমান হয়। প্রথম কথা যে এরপর ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, ম্যাগনেটিক ফোর্স তো কোনো ওয়ার্ক করে না, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকলে স্পিডের কোনো চেঞ্জ হবে না, তাহলে v ইজ ইকুয়াল টু u হবে। v ইজ ইকুয়াল টু u অপশন 2 তে আছে, অপশন 4 এ আছে, তাহলে অপশন 1 আর 3 তো এমনিতেই হবে না। এখন বলছে কোন দিকে বেরোবে, y ইজ ইকুয়াল টু মানে y মানে পজিটিভ ডাইরেক্ট, y এর পজিটিভ অক্ষ বরাবর বেরোবে না পজিটিভ না নেগেটিভ অক্ষ বরাবর বেরোবে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো যে ইলেকট্রন তো ইলেকট্রন মুভ করছে কোন দিকে? আমি জানি ম্যাগনেটিক ফোর্স F ইজ ইকুয়াল টু হয় কিউ ইন্টু ভি ক্রস বি। এখন কিউ এর মানটা মাইনাসে আছে, ভি কোন দিকে আছে? আই অক্ষ বরাবর আছে, আর তোমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিক বরাবর আছে? কে ক্যাপ বরাবর আছে। আমরা জানি যে F ইজ ইকুয়াল টু কি হয়? F ইজ ইকুয়াল টু হয় কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। এখন ভি আছে এক্স অক্ষ বরাবর আর বি আছে জেড অক্ষ বরাবর। আই জে কে, তো আই জে কে, আই জে কে। এখন আমাকে আই কে করতে হবে, আই কে করছি মানে মাইনাস জে, আবার এখানে মাইনাস রয়েছে, তাহলে আমার প্লাস জে ক্যাপ অ্যান্সার বেরোচ্ছে। আই কে এইদিকে আসছি মানে মাইনাস জে হবে, আর মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস জে ক্যাপ মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস মানে ওয়াই গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, তাহলে অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেছে?
ক্লিয়ার? নেক্সট নেক্সট কি বলছে, এটা তো এইমাত্র করলাম। আচ্ছা বলছে a wire in the form of a square of side A carries a current I, then the magnetic induction at the center of the wire is, আমাকে ম্যাগনেটিক ইন্ডাকশন চাইছে সেন্টার অফ দ্য ওয়্যার, এ ওয়্যার ইজ, আচ্ছা a wire in the form of a square of side A carries a current I, then the magnetic induction at the center of the square wire is, আচ্ছা কি করব, আচ্ছা প্রথম কথা আমাকে একটা স্কোয়ার লুপ ইমাজিন করতে হবে, স্কোয়ার লুপ, ঠিক আছে, আমাকে সেন্টার অফ দ্য ওয়্যারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে এটা বের করতে হবে, সেন্টার অফ দ্য ওয়্যার ছাড়ো, এই পুরো লেন্থটাই তাহলে এটা নিশ্চয়ই a/2 হবে, অসুবিধা নেই। আচ্ছা এটাও আমার a/2 হবে, অসুবিধা নেই। এটাও 45, দাঁড়াও এটাও 45, এটাও 45, এটাও থিটা, এটাও থিটা, আর এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার a/2। এখন এটার জন্য কারেন্ট প্রত্যেকটা সেগমেন্টের জন্য ক্রস ম্যাগনেটিক ফিল্ড তাহলে B ইজ ইকুয়াল টু 4B0 হবে। এবার বলবে তোমরা 4B0 কেন, কারণ প্রত্যেকটা সেগমেন্ট এইখানে সেম ডাইরেকশনে সেম অ্যামাউন্টের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। তাহলে B0 এর মান কত হচ্ছে, B0 ইজ ইকুয়াল টু হচ্ছে μ0 I বাই 4πr, μ0 I বাই 4πr এর মানটা হচ্ছে a/2, 2 sin 45, 2 sin 45, 2 sin 45 মানে 1/√2। এটা তো আমি একটা সেগমেন্টের জন্য বের করলাম, তাহলে চারটে সেগমেন্টের জন্য বের করতে গেলে আমাকে নিশ্চয়ই 4 দিয়ে গুণ করতে হবে, আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। কত হবে, এই 4 কেটে যাবে, μ0 আমি শুধুমাত্র সংখ্যাটা দেখবো কত হচ্ছে, এখানে √2 হচ্ছে, তাহলে 2√2 আমার বেরোচ্ছে, 2√2 আমার আসছে, এই 2টা উপরে যাবে আর এখানে √2 কোথায় আছে, 2√2 অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হবে আমার রাইট অ্যান্সার। আমি দেখবোই না μ0 সব দেখবোই না, আমি শুধু দেখে নেবো সংখ্যা মানে কনস্ট্যান্ট গুলো কি কি টার্মে আসছে। আমি ইজিলি দেখতে পাচ্ছি এখানে এই 2টা উপরে গুণ হয়ে আসবে আর এটা √2 হবে, তাহলে 2√2 অ্যান্সার, 2√2 কোথায় আছে, 2√2 একমাত্র অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হবে আমার রাইট অ্যান্সার। বাস, এত ভাবা এত মাথা লাগাবোই না আমি, ঠিক আছে। এবারে কি বলছে দেখো, টু পার্টিকেল x and y having equal charges after being accelerated through the same potential difference, সেম পোটেনশিয়াল ডিফারেন্স বলেছে, ঠিক আছে, এখানে সেম পোটেনশিয়াল ডিফারেন্স বলেছে, তাহলে v is equal to constant, সেম পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে v is equal to constant, enter a region of uniform magnetic field, তাহলে এখানে b টাও কনস্ট্যান্ট, and describe a circular path of radius r1 and r2 respectively, then the ratio of mass of x and y। প্রথম কথা রেডিয়াস r is equal to mv by qb হয়, mv by qb হয়, আর এটা মানেই মোমেন্টাম, মোমেন্টাম মানে হয় √2me বাই qb হয়। এখন সেম পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে কোথাও না কোথাও কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু q ইনটু
পোটেনশিয়াল ডিফারেন্স ভি হবে, তাহলে আর ইজ ইকুয়াল টু যেটা আসছে সেটা রুট আন্ডার 2m³ ভি বাই কিউ বি। ইকুয়াল চার্জটাও ইকুয়াল বলেছে, তাহলে কিউটাও কনস্ট্যান্ট বলেছে আমার। ঠিক আছে, তাহলে কোথাও না কোথাও মাস রেডিয়াসের সঙ্গে, দেখো তো আমি যদি সাজিয়ে লিখে দিই এটাকে, ছাড়ো, রুট আন্ডার 2mv বাই কিউ ইন্টু 1/b। তাহলে আমি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি যে রেডিয়াসের সঙ্গে রুট এম এর সমানুপাতিক সম্পর্ক, রেডিয়াসের সঙ্গে রুট এম এর সমানুপাতিক সম্পর্ক। তাহলে রেশিও অফ মাস চেয়েছে মাসের সঙ্গে রেডিয়াসের স্কোয়ারের সম্পর্ক। তাহলে এবারে তুমি দেখো স্কোয়ার একমাত্র অপশন 3 তে আছে, তাহলে অপশন 3 হবে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। মাথা লাগাবোই না, আমি স্কোয়ারের সম্পর্ক দেখে নিয়েছি। তাহলে মাস মানে রেডিয়াসের স্কোয়ার, তাহলে m1/m2 মানে হচ্ছে r1/r2 তার হোল স্কোয়ার। এটুকু তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট, টু কনভার্ট এ মুভিং কয়েল গ্যালভানোমিটার ইনটু এন অ্যামমিটার। আমাকে যেতে হবে গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারে, আমাকে যেতে হবে গ্যালভানোমিটার থেকে অ্যামমিটারে। তাহলে অ্যামমিটারে কি থাকে? আইডিয়াল অ্যামমিটারের রেজিস্ট্যান্স কত হয়? 0 হয়। তাহলে আমাকে কি ইউজ করতে হবে? শান্ট ইউজ করতে হবে। শান্টের রেজিস্ট্যান্স কত হয়? আর ভেরি লো হয়। কত কিসে লাগানো হয় শান্টকে? শান্টকে অবশ্যই প্যারালাল কম্বিনেশনে লাগানো হয়। আর এই শান্টের রেজিস্ট্যান্স S ইজ ইকুয়াল টু কত হয়? R/n-1। এটাকেও কি করে মুখস্থ রাখতে হয় তার ট্রিক আমি শিখিয়েছিলাম। যেহেতু শান্টের মান কম হয় তাহলে রেজিস্ট্যান্স দিয়ে মানে n-1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সিম্পলি হাই রেজিস্ট্যান্স তো হবে না, হাই রেজিস্ট্যান্স তো আমার অপশনে হাই রেজিস্ট্যান্স তো হবেই না, 3, 4 এমনি বাদ হয়ে গেল। স্মল রেজিস্ট্যান্স সিরিজে তো যোগ করা হয় না, তাহলে অবশ্যই প্যারালাল অ্যান্সার হবে। তাহলে অপশন 2 হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে? এসআই ইউনিট অফ ম্যাগনেটিক পারমিয়েবিলিটি ইজ। আমাকে মিউ নটের এই ম্যাগনেটিক পারমিয়েবিলিটি বলেছে। ম্যাগনেটিক পারমিয়েবিলিটি মানে আমাকে মিউ নটের একক চেয়েছে। ম্যাগনেটিক পারমিয়েবিলিটি মানেই হচ্ছে মিউ নট। কোনো একটা সার্কুলার কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে কত হয়? বি ইজ ইকুয়াল টু মিউ নট I/2R হয়। তাহলে এক কথায় মিউ নট ইজ ইকুয়াল টু কি হবে? বি এর ডাইমেনশন কি ছাড়ো, তাহলে এক কথায় মিউ নট ইজ ইকুয়াল টু কত হবে? মিউ নট ইজ ইকুয়াল টু বি ইন্টু 2R/I হবে। এখন বি মানে কি? বি মানে হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। আর মানে কি? মিটার। আই মানে কি? অ্যাম্পিয়ার। তাহলে কোথাও না কোথাও এটা আসবে ওয়েবার, এটা আসবে ওয়েবার ইন্টু মিটার টু দ্য পাওয়ার -1 ইন্টু অ্যাম্পিয়ার টু দ্য পাওয়ার -1। ওয়েবার মিটার টু দ্য পাওয়ার -1, অ্যাম্পিয়ার টু দ্য পাওয়ার -1। অপশন 2 হচ্ছে আমার এই কোশ্চেনের রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, লাস্ট কি না দুটো আছে। চলো কি বলছে? ম্যাচ দ্য কলাম 1 and 2। আচ্ছা, নেগেটিভ সাসেপ্টিবিলিটি, পজিটিভ। আচ্ছা, প্রথম কথা আমাকে ম্যাচ করাতে হবে। ফেরোম্যাগনেটিক মেটেরিয়ালের কি হয়? সাসেপ্টিবিলিটি ভেরি লার্জ হয়। ঠিক আছে, পজিটিভ এন্ড লার্জ সাসেপ্টিবিলিটি, অপশন সি। তাহলে সি এর সাথে আমার একের কানেকশন হচ্ছে, দেখতে পাচ্ছি সি এর সঙ্গে আমার কানেকশন হচ্ছে একের। সি এর সঙ্গে একের কোথায় আছে? সি এর সঙ্গে একের এইখানে আছে, তাহলে অপশন 3
আর কি করতে হবে আমার, আর কি ম্যাচ করতে হবে? দেখো না, সি এর সঙ্গে এক কোথাও নেই, তাহলে আমার অপশন 3 আমার তো হয়ে গেল, আর কেন বেকার মাথা লাগাতে যাব? এবার তুমি যদি বলো স্যার ম্যাচ করে পুরোটা দেখান, দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। নেগেটিভ সাসসেপ্টিবিলিটি কার হয়? নেগেটিভ সাসসেপ্টিবিলিটি কার হয়? নেগেটিভ হয় আমার তোমার ডায়াম্যাগনেটের। তাহলে এ এর সঙ্গে 2, ঠিক আছে, এ এর সঙ্গে 2 কি মিলছে? দেখো এ এর সঙ্গে 2 দেখো মিলে গেছে। এবারে দেখো, এবারে আমাকে দেখাতে হবে পজিটিভ এন্ড স্মল সাসসেপ্টিবিলিটি কার হয়? পজিটিভ এন্ড স্মল সাসসেপ্টিবিলিটি হয় তোমার প্যারাম্যাগনেটের। তাহলে বি এর সঙ্গে 3 মিলেছে, দেখো বি এর সঙ্গে দেখো 3 মিলেছে, আর একটাই পড়ে থাকছে ডি, ওটা হবে অ্যান্সার। তো এই ধরনের কোয়েশ্চেন, ঠিক আছে। এবারে কি বলেছে? দ্য ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ডু নট ওবে কুরি ল। কুরি লটা কি ছিল? কুরি লটা ছিল একটা স্পেসিফিক টেম্পারেচারের উপরে বা কুরি টেম্পারেচারের উপরে কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের সাসসেপ্টিবিলিটি টেম্পারেচারের সঙ্গে ইনভার্স রিলেশন হয়। তার মানে কুরি লটা ছিল কাই এর সঙ্গে টি মাইনাস থিটা জিরোর ইনভার্স রিলেশন। যদি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স হয়, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স যেহেতু কুরি লকে মেনে চলে না, কুরি লকে মেনে চলে শুধুমাত্র প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। কারণ প্যারাম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রেই কুরি ল প্রযোজ্য, আর ফেরোম্যাগনেট প্যারাম্যাগনেটের মতো তখনই বিহেভ করবে যখন টেম্পারেচার কুরি টেম্পারেচারের উপরে হবে। তাহলে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল তো তোমার কুরি লকে মেনে চলে না, ডু নট ওবে কুরিস ল, এটা অবশ্যই ট্রু হবে। ফেরোম্যাগনেট তো কুরি লকে মেনে চলে না, কুরি টেম্পারেচারের উপরে ফেরোম্যাগনেট বিহেভ করে প্যারাম্যাগনেটের মতো, তখন কুরি ল মেনে চলে। At কুরি পয়েন্ট a ferromagnetic substance start behaving as a paramagnetic substance, এটাও ট্রু, এটা ট্রু, এটাও ট্রু, ট্রু, ঠিক আছে। কিন্তু কুরি পয়েন্টের ওপরে ফেরোম্যাগনেট প্যারাম্যাগনেটের মতো বিহেভ করে, তার জন্য ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স কুরি ল মেনে চলে না, এটা কিন্তু এক্সপ্লেনেশন নয়। কুরি পয়েন্টের ওপরে ফেরোম্যাগনেট বিহেভ করছে প্যারাম্যাগনেটের মতো, আর কুরি ল শুধুমাত্র তোমার প্যারাম্যাগনেট মেটেরিয়ালই মেনে চলে। এটার কারণ তো নয়। ফেরোম্যাগনেট কুরি ল মেনে চলছে না, তার কারণ হচ্ছে কুরি টেম্পারেচারের ওপরে তোমার ফেরোম্যাগনেট প্যারাম্যাগনেটের মতো বিহেভ করছে, এটা তো কারণ নয়। ফেরোম্যাগনেট কুরি ল মেনে চলে না, তার কারণটা হচ্ছে কুরি টেম্পারেচারের ওপরে ফেরোম্যাগনেট বিহেভ করছে প্যারাম্যাগনেটের মতো, এটা তো কারণ নয়। তাহলে both assertion reason are true, reason is correct explanation তো হবে না, তাহলে অবশ্যই অপশন 2 হবে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। যাই হোক, আর কোয়েশ্চেন নেই, মোটামুটি এখানে শেষ। অনেক কটা কোয়েশ্চেন আমি করিয়ে দিয়েছি। এই কোয়েশ্চেন গুলো তোমরা বারবার ধরে ভুল করো, তাই জন্য এই কোয়েশ্চেন গুলোকে আমি একটা ভিডিওর মাধ্যমে একটা ভিডিওতে রাখার চেষ্টা করলাম। বারবার ধরে বলছি, মাল্টিপল টাইম যদি প্র্যাকটিস করো তবে এই কোয়েশ্চেন গুলো কিন্তু আর ভুল হবে না। আর যাই জন্য স্কোর বুস্টার সিরিজে আমি এই কোয়েশ্চেন গুলো ইনক্লুড করে তোমাদের স্কোরটা বুস্ট করাতে চাইছি। যাই হোক, টেস্ট দিতে থাকো, কোয়েশ্চেন পাঠাতে থাকো, আমিও তোমাদের জন্য ভিডিও বানাতে থাকবো। ততক্ষণ পর্যন্ত ভালো করে পড়াশোনা করো, ভালো করো, আর স্কোর বুস্ট করতে থাকো। বাই।